তবে বাংলাদেশের মানুষ, কারণ এরা জাতে মাতাল তাহলে ঠিক, কারণ পাগল নিজের বোঝ পাগলেও বুঝে। প্রধানমন্ত্রী যখন ওই যে কি জানি আশ্রয়ন প্রকল্পে ঘর দিছে সবাইকে, ঘরটা কিন্তু বউয়ের নামে দিছে, জামাইকে দেয় নাই, কারণ জামাই ঘর পাই পুরান বউকে ছাইরা। এবং প্রধানমন্ত্রী কিন্তু এটা বলছেন যে আমি তোমাদের ঘর দিতেছি, এরপর তোমরা কি এই বউ ছাড়া আবার বিয়ে করে না, এই জন্য ঘরটা বউয়ের নামে দিব, ঘরটা বউয়ের নামে দিব। উনি কতটা কেয়ারফুলি, হ্যাঁ কতটা কেয়ারফুলি চিন্তা করছেন, সেইটা এই মেয়েদের লাল বদরি নদীদের ভালো লাগে নাই। তারা বলছে কোটা চাই না, কোটা চাই না, এখন তো তোর কুত্তাও শুধে না। ইউটিউবে কেন আপনি বেপরদায় আসছেন, কেন প্রথমে পর্দা করে আসতে বলবে, যে কেন পর্দা করে আসলো না, এইখানে দুইটা বেগানা পুরুষ। না না ফরিদ ভাই আমি একটু ফুটেজ নিয়ে নেই, সেটা হচ্ছে তাইলে এই যে আমাদের লন্ডনের ঝাড়াপি, এই ঝাড়াপি যে চুল বাল মেলাইয়া অন্না মন্না ছাড়া সবকিছু লড়াইয়া বেগানা পুরুষদের সাথে ঘষাঘষি করে বেড়াইতেছে, এটার কি উত্তর হবে? আপনার সাথে আমার দ্বিতীয়বার যে নিয়ে আসছেন এর জন্য আপনার এক্সট্রা ধন্যবাদ। ভাইয়াকে থ্যাংক ইউ, আমিও বলে দিই একসাথে, কারণ হচ্ছে মন খুলে কথা বলে আরাম পাওয়া যায়। একদমই তাই, একদমই তাই। কারণ আসলে গত পর্বে আপনারা যে কথাগুলো বলেছেন, অনেক কথাগুলো আমাদের অনেক যারা সুশীল টাইপের, যারা আমরা ধরেন একটু ভদ্রচিত একটা মুখোশ লাগিয়ে ঘুরে বেড়াই আমরা সাধারণত, কিন্তু বাংলাদেশের হাওয়ায় জলে বেড়ে ওঠা মানুষ এমন কেউ নাই যে গালি না জানে, এমন কেউ নাই যে গালি না শুনেছে। কিন্তু আমরা যেটা হয় যে বাহিরে একটা মুখোশ লাগিয়ে থাকি তো সবাই, বা এমন কিছু শব্দ রয়েছে যেগুলো আমরা হয়তো ইংরেজিতে বললে আমাদের গায়ে লাগে না, বাংলায় বললে গায়ে লেগে যায়, কিন্তু আমরা ছোটবেলা থেকে সেগুলো শুনেই বড় হয়েছি। তো কেন যেন আসলে এটা হয়তো বা করতে হয় আমাদের, যেহেতু সভ্য বলে নিজেদেরকে দাবি করতে গেলে নাকি করতে হয় আর কি, এই ধরনের মুখোশগুলো পড়তে হয়। তো কিন্তু আমরা এই দি পলিটিক্যাল ড্রামার এখন পর্যন্ত যতগুলো লাইভ করেছি সবচাইতে বেশি রেসপন্স পেয়েছিলাম আপনাদের লাইভটায়। মানুষ আপনাদের কথাগুলোকে আসলে নিজের ভাষায় পেয়েছে, এটা গুরুত্বপূর্ণ জায়গা, নিজের ভাষায় নিজের মতো করে। তো আলোচনায় ঢুকে যাচ্ছি আমাদের আজকের প্রথম টপিকের। ফারহানা, আপনাকে প্রশ্নটা প্রথমে রাখি, সেটা হচ্ছে অপূর্ব পাল কিংবা অপূর্ব আহমেদ, যাকে নিয়ে নর্থ সাউথের একজন স্টুডেন্ট, যাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে, যার নামে মামলা হয়েছে, এখন বর্তমানে সে জেলখানায় রয়েছে। তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি, কেননা আইনজীবীদের মধ্যে প্রচন্ড আতঙ্ক রয়েছে মবের হামলার এবং হচ্ছে গিয়ে তৌহিদি জনতার হামলার। অপূর্ব নামে যে অপরাধ, সেটা হচ্ছে গিয়ে সে কোরআন অবমাননা করেছে, এবং অপূর্ব ইউনিভার্সিটির টিচার থেকে তার বন্ধুরা অনেকেই বলেছে সে মাদকাসক্ত এবং মানসিকভাবে অনেকটা অপরিচিতস্থ অবস্থায়, যেই কারণে সেই ধরনের কিছু করে থাকতে পারে বলে তারা বলেছে। কিন্তু আহমদুল্লাহ, আমি সূত্রগুলো জাস্ট একটু আপনাকে ধরিয়ে দিচ্ছি। আহমদুল্লাহ, যিনি ইসলামী স্কলার বলে দাবি করেন, তিনি বলেছেন যে একে কোনোভাবে মানসিক রোগী বলে ক্ষমা করা যাবে না, তাকে যাতে কোনোভাবে মানসিক রোগী হিসেবে কাউন্ট করা না হয়। এবং পাশাপাশি একটা ব্যাপারে বলি, সেখানে অপূর্ব পাল নামে তাকে বারবার প্রচার করা হচ্ছে, বারবার তাকে হিন্দু বলে প্রচার করা হচ্ছে, অথচ এই অপূর্ব পাল কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার নাম নিয়েছে অপূর্ব আহমেদ। তো এই যে প্রক্রিয়াটা, আহমদুল্লাহর বক্তব্য, আইনজীবী না পাওয়া এবং ধর্ম ত্যাগ করে, হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হওয়া একজন কি বলে এক্স হিন্দু, যে বর্তমানে আসলে ইসলামী ভাবধারায় বিশ্বাসী, যে বর্তমানে মুসলিম, তাকে হিন্দু বলে উপস্থাপন করা, এই রাজনীতিটার কি আপনি কিভাবে দেখছেন? তাহলে তো আমাদের ফ্রান্সে চলে যাইতে হয় ভাই। এখন জিজ্ঞেস করেন কেন ফ্রান্সে যাব? ফ্রান্সে যাব এই কারণে যে বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় যে বর্তমানে যে মোল্লা পিনাকি, সে তো হিন্দু, সে যে ওহী নাজিল করে সবাই এত পছন্দ করে, তখন তো তার বেলায় বলে না যে সে এইভাবে অপমাননা করতেছে, এভাবে করতেছে। তার যে এই যে ভেজাল ওষুধ বানায় ওই শিশু মেরে ফেলার ওই কেসটা সাইড করে রাখলেও আপনি যদি দেখেন, এখন এদের পীর হয়েছে পিনাকিকে তারা কিভাবে পীর হিসেবে মাইনা নেয়। এখন আপনি দেখেন পিনাকি কিন্তু এদের মোল্লা হয়ে বসে আছে, তাদের কোনো অবজেকশন নেই। কোনো অবজেকশন দেখছেন আপনি কোনো ইস্যুতে কোনো ধরনের? তারা গত 5ই আগস্ট 2024 থেকে
আমি লাইনটা একদম এক্সাক্ট বলতে পারতেছি না হয়তো, যে কাদো তোমার নেত্রীর নামে যিনি তোমাদের রেখে পালিয়েছেন, কিতাবুল বেদনা চ্যাপ্টার 36। এই কথাগুলা যখন একজন মুসলিম বলে তখনও তো কোরআনের অবমাননা হচ্ছে আমার মতে। আমি যেহেতু বাইবর্ন মুসলিম, আমার চোখে এটাও কোরআন অবমাননা। এই জিনিসটা পিনাকি করতেছে, এবং আমার ফরিদ ভাইয়ের ফ্রেন্ড লিস্টের অসংখ্য মানুষ এই টাইপের কথা টাইপ করছে গত 1.5 বছরে, করে নাই? কই কাউকে তো এরকম চার্জ দেওয়া হয় নাই। ফরিদ ভাই, আওয়ামী লীগের নেতাদের ক্ষেত্রে যেটা দেখেছি আগে, এখন ওটা দেখলাম যে অপূর্বর পরিবার বলছে অপূর্বর জন্য কোনো আইনজীবী দাঁড়াতে চাচ্ছেন না, তারা ভয়ে। তো বাংলাদেশে এই যে তৌহিদি জনতা নামের জনগোষ্ঠী, এরা কোন ধরনের ভয় সংস্কৃতি তৈরি করেছে যে যত বড় অপরাধী হোক তার আইনজীবী নিয়োগ, আত্মপক্ষ সমর্থনের অধিকার তার রয়েছে। আজকে সেই অধিকারটুকু নিশ্চিত করতে গেলে বাংলাদেশের আইনজীবীরা আতঙ্কিত হয়ে যায় তার পরিবার নিরাপদ থাকবে কিনা যদি এই মামলাটার পক্ষে সে দাঁড়ায়। তো এই ব্যাপারটাকে ফরিদ ভাই আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। অপূর্ব আহমেদ রাফি বারাদি যাই নামই হোক, তার সাথে আর একটা জিনিস যুক্ত করি। যেহেতু ময়মনসিংহে বলা, আসলে আগে তোমার বাপদাদারা ময়মনসিংহেই ছিল, তো এখন পরে ভাইঙ্গে আমরা জামালপুর হয়েছি, আবার ময়মনসিংহের কথা একটু আমাকে বলতে হয়। সেটা হলো যে ইসলাম নিয়ে কটূক্তি করার অভিযোগে তসলিমা নাসরিনের আপার আজকে পোস্ট যে ইসলাম নিয়ে কটূক্তি করার অভিযোগে ময়মনসিংহের কবি ও গ্রাফিক ডিজাইনার শামীম আশরাফকে গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা, মানে এখন তো আচ্ছা, যত ইসলাম, কোরআন, নবী, রাসূল, ইসলাম অবমাননা, ধর্ম অবমাননা সব শুধু বাংলাদেশেই হয়, আর কোথাও তো আমরা হইতে দেখি না। ঘটনা কি? তালমে কুস্ত কালা হায়, এটা তো একটা রেকর্ড যে 96% মুসলমানের দেশে এটা কেন ঘটে? এই যে অপূর্ব আহমেদ ধর্মান্তরিত হয়েছে, সে পাগল, তাকে এই যে ময়মনসিংহের যে ছেলেটাকে ধরেছে, মূলত সে ওই যে চুল বাল কাটা শুরু করছিল না মৌলবীরা, ওই যে কিছু বাল ফালানো নাপিত ছিল না জামাতে শিবিরের, অর্থাৎ চুল বাল কাটতো মানুষের, এটা সে প্রতিবাদ করেছিল। সে নিজেই চুল দাড়ি বাল কাইটা প্রতিবাদ জানিয়েছিল, এগুলো নেতৃত্ব দিয়েছিল। এই জন্য ময়মনসিংহের এই ছেলেটাকে, এই তরুণ এই কবিকে গ্রেপ্তার করিয়েছে ধর্ম অবমাননার দায়ে। মানে আজকে যদি আপনি বাংলাদেশে থাকতেন না, ওই যে ঠোঁটে কেন লিপস্টিক দিয়েছেন মুসলমান হয়ে, এই কারণে আপনাকে অ্যারেস্ট করতে পারতো। ইহুদিদের চশমা কেন লাগিয়েছেন, এটাও কয়েকদিন পরে দেখবেন ধর্ম অবমাননা হয়ে যাবে। ইউটিউবে কেন আপনি বেপরদায় আসছেন, কেন প্রথমে পর্দা করে আসতে বলবে, যে কেন পর্দা করে আসলো না, এইখানে 2টা বেগানা পুরুষের, তারপরে কি বলতে না ফরিদ ভাই আমি একটু ফুটেজ নিয়ে নেই। সেটা হচ্ছে তাইলে এই যে আমাদের লন্ডনের ঝাড়াপি যে চুল বাল মেলাইয়া অন্যান্য ছাড়া সবকিছু লড়াইয়া বেগানা পুরুষদের সাথে ঘষাঘষি করে বেড়াইতেছে, এটার কি উত্তর হবে? এটা এই ফতোয়া তার জন্য যায় যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদের জন্য, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে তাদের জন্য এই ফতোয়া চলবে না। তো তারা যদি মোটামুটি জন্মদিনে ড্রেস পরে ঘুরে ওটা হালাল, এটা কেন? হ্যাঁ, এই যে দেখেন লামিয়া দিনা সারা শরীর ভরা ট্যাটু, পয়লা বৈশাখে আমি দেখছি স্লিভলেস ব্লাউজ পরে তারা ঘুরে বেড়াচ্ছে হুজুরদের সাথে, কোনো সমস্যা কিন্তু হয় নাই। আমি এটা নোটিস করছি লামিয়া এবং দিনার ফুল বডিতে ট্যাটু আছে, কারোর কোনো আপত্তি নাই। কারণ আছে, কারণ হলো না এই যে আপনি এখন আসছেন না, এর চেয়ে আরো কম জামা কাপড় পরে, অর্থাৎ আপনি আপনার কন্যার চেয়ে কম জামা কাপড় পরে জামাতিদের সাথে মিশবেন, ওটা সমস্যা নেই। কিন্তু যদি আপনি জামাতের সাথে থাকেন, শাহরিয়ার কবিরের সাথে চলেন, আপনি যদি আওয়ামী লীগের নেতার সাথে চলেন, বা আপনি স্মৃতিসৌধে যান, তাহলে তাদের আপত্তি। কারণ ওই যে কিতাবুল বেদনা যেমন তারা নাজিল করাইছে প্যানিক ভট্টের উপরে, ওরকম কিতাবুল সূরায়ে মগবাজার নাজিল হয় 505 নম্বর। অনেকে আবার ভুল করে ফেলে 505 500, এই আমি 505 কেন বলি, জামাতের অফিসের নাম্বার 505 মগবাজার, ওটাও কয়েকবার বন্ধ দেখছি। তো যে এরা দেখবেন মাঝে মাঝে বলে যে বিএনপির নাকি কেসি গেটের মধ্যে ছিল, যদি জামাত আন্দোলন না করতো কেসি গেটটা বাড়াইতে পারতো না। আমি তো জামাতের অফিস দেখতাম জংদরা, ওখানে তালাই দেওয়া ছিল, ওটা কোনোদিন কেসি গেটও ছিল না। যাই হোক, সেটা প্রসঙ্গে ফিরে যাই। এই যে ধর্ম অবমাননা, এটা হচ্ছে একটা আপেক্ষিক বিষয়। চরমনাই পীরের নামে আজকে উকিল নোটিশ পাঠানো হয়েছে, সে নাকি কোরআন অবমাননা করেছে, হাস্যকর ব্যাপার। আর এক হুজুর আরেক হুজুর তো কাফের বরাবরই দিয়ে থাকে। অর্থাৎ আপনি আমার মনে করেন আপনি জিন্দা পীরানি হবেন, আমি জিন্দা পীর, আপনি জিন্দা পীর ময়মনসিংহি, জিন্দা পীরানি ময়মনসিংহি, জিন্দা পীর জামালপুরে ফতোয়া দিবেন কাফের, আমিও আপনার ফতোয়া দিব জিন্দা পীরানি ময়মনসিংহি উনি কাফের, ইন্দ্রাণী কাফের, আপনিও আমার দিবেন, এরকম তো দেওয়া আছেই।
অলরেডি চরমনাই পীরের বিরুদ্ধে উকিল নোটিশ পড়াইছে। তাহলে ধর্ম অবমাননা তো টোটালি আপেক্ষিক বিষয়। সারা পৃথিবীতে যত ফেরকা আছে মুসলমানদের, কোনো ফেরকাকে মুসলমান মনে করে না। দেওবন্দিরা মনে করে বেরেলবি কাবের, বেরেলবি মনে করে দেওবন্দিরা কাবের। আবার যারা লামা জাহাবি ওরা বলে দেওবন্দি বেরেলবি সবগুলোই কাবের। আবার দেখবেন যারা মাজারের পক্ষে তারা মাজার বিরোধীদের কাফের বলে, মাজার বিরোধীরা মাজারের আলোচনা করলে তারা কাফের বলে। প্রত্যেকের মতেই তারা কাফের, ধর্ম বিরোধী তারাই তাদের আলোচনায়। এক সময় ইংরেজিতে কথা বলা। ফরিদ ভাই, এটা নিয়ে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে মুসলিমরা পারলে একবার লিখিত দেখ যে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ থাকবে না, তারপর বাংলাদেশ শান্তিতে থাকতে পারবে। বাঙালি মুসলমানরা মানে এরপর থেকে আর কোন রকম রাহাজানি, সন্ত্রাস, খুন, ধর্ষণ কিচ্ছু থাকবে না, ওরা লিখিত দেখ। না ভাইজান তাই তো চলবে না। এই যে যতগুলো আরব কান্ট্রি আছে, কেউ কি সুখে আছে? আরব কান্ট্রি বলেন, এই যে তুরস্ক বলেন, মনে করেন যে ইরাক বলেন, তারপর হচ্ছে সিরিয়া বলেন, পাকিস্তান, ঘরের লগে পাকিস্তান, কেউ সুখে নাই। কে বলছে সুখে নাই? বাংলাদেশের মুসলিমরা তো দেখে যে ওইগুলো জান্নাতের বাগান। তারা যায় না কেন ওইখানে? ভাই শোনেন, জান্নাতের বাগান, জান্নাতুল ফেরদাউস, তাইলে তারা ওইসব দেশে না গিয়া ইউরোপ আমেরিকার ভিসা পাইলে আলহামদুলিল্লাহ করে রাস্তার মধ্যে যে মুতলা রাস্তার মধ্যে সেজদা মারায় কি জন্য? সেজদা দেওয়ার জায়গা কিন্তু পাক পবিত্র হইতে হয়, যে কোনো জায়গায় ঠাস করে মাথা ছোঁয়া দিলেই হয় না। গতকালকে আপনারা একটা ভিডিও দেখে থাকবেন কিনা, যে সিলেটে জাফলং এ কয়েকটা মানুষ যাদের পেছনে হচ্ছে পুরোটা পাথর এবং হচ্ছে গিয়ে মাটি পুরোটাই, সেই জায়গা থেকে নেমে তারা পানির মধ্যে দাঁড়ায়া, হাঁটু পানিতে দাঁড়ায় নামাজ পড়তেছে 4 জন। এই উন্মাদদেরকে আপনি কি বলবেন? পেছনে মাটি। ভাই শোনেন, ওই যে নয়া ইয়েতে বাল গজাইলে না বেশি খাত যায়, ব্যাপারটা হয়েছে এরকম। হ্যাঁ, যেখানে ইসলামে কিন্তু শিথিল করা আছে যে তুমি যখন ভ্রমণে থাকবা, ট্যুরে থাকবা, ভ্রমণ বলে তো বুঝবে না বাঙালি, এখন তো সবাই টুরিস্ট হয়েছে, ট্যুর বলি। তুমি যখন ট্যুরে থাকবা তখন তুমি নামাজ কাজা পড়তে পারো, এবং প্রপার জায়গা ছাড়া তুমি পড়িও না। এরা দেখবেন বাসের সিটে পড়তে থাকে, ট্রেনের সিটে পড়তে থাকে, প্লেনের সিটে পড়তে থাকে, রিক্সা, অটো, কয়দিন পর দেখবেন বাইকের সিটে খাড়ায় নামাজ পড়তেছে। কিন্তু তার উপযুক্ত জায়গা আছে। আপনি ঢাকা শহরে যখন বের হবেন দেখবেন রাস্তা বন্ধ করে নামাজ পড়তেছে, অথচ ঢাকার নাম হয়েছে মসজিদের নগরী ঢাকা। আমরা সাধারণ জ্ঞানে বিসিএস এ যখন প্রশ্ন আসে বা যে কোনো চাকরির পরীক্ষায় মসজিদের নগরী কারে বলে? ঢাকারে বলে। সেই ঢাকা শহরে কেন রাস্তায় মানুষ নামাজ পড়ে? কারণ হচ্ছে এই 5-7 তলা মসজিদ সিঁড়ি ভেঙে উপরে যাবে না, রাস্তার মধ্যে পাইছে, রাস্তার মধ্যে জায়নামাজটা বিছায়া সেজদা মাইরা কাজে যাবে গিয়া। অথচ দেখেন, একটু কষ্ট করলে কিন্তু সবারই কষ্ট, আরেকজনের অসুবিধা করে কখনো তুমি তোমার ইবাদত কমপ্লিট করতে পারো না। এই বোর্ডটা আমাদের মুসলিমদের বেশিরভাগ মানুষেরই নাই। আমি একটা ব্যাপার একটু আপনার সঙ্গে যুক্ত করতে চাই, এই যে শো অফ করা বা নিজেকে ধার্মিক বলে প্রমাণ করবার আপ্রাণ চেষ্টা সব জায়গায়, এই প্রবণতাটা বোধহয় এই বাংলাদেশ বা পাকিস্তান এইসব অঞ্চল ছাড়া আরবের অন্য কোনো দেশগুলোতে আপনি দেখবেন না এই প্রবণতা। এর পেছনে বোধহয় একটা কারণ, ধরেন আজকে ফরিদ ভাই, সে নিজেকে মুসলমান বলে দাবি করতেছে, কিন্তু ফরিদ ভাইয়ের মধ্যে একটা ভয় আছে যে যদি রাসেল সাহেবের সাথে আমার ঝগড়া লাগে কোনোদিন, সে বইলা দেবে যে আমার দাদার দাদায় হিন্দু আছিল। হ্যাঁ, অতএব 24 ঘন্টা মনে করেন আমি মুসলমান, আমি জীবন দিব, আমি ইসলাম রক্ষা করবো, আমি আল্লাহরে রক্ষা করবো, আমি নবীর রক্ষা করবো, এইগুলা বইলা পানির মধ্যে, জঙ্গলে, খানা খন্দ যেখানে আছে সব জায়গায় নামাজ পড়া নিজেরে প্রতিনিয়ত মুসলমান হিসেবে প্রমাণ করার আপনার চেষ্টা করতে হয়। কারণ কেউ আবার বইলা দেয় যে 5 পুরুষ আগে গেলে তো বেটা তোর দাদাই আসলো হিন্দু। ভাই এটা বলে দেওয়ার কিছু নাই, এটা বলে দেওয়ার কিছু নাই, এটা ট্রু। কারণ হচ্ছে এই এরিয়াতে, এই রিজিয়নে এদের আতঙ্ক, এটা হ্যাঁ, এদের এই আতঙ্কে তারা মনে করেন সারাক্ষণ কে যায় না ফেললো যে আমার আমার পিওর মুসলিম না, এই জন্য তারা দেখবেন বংশ গৌরব নিয়ে খুব বাহাদুরি করে, চৌধুরী, খনকার, তারপর হচ্ছে পাঠান, নামে শেষে পাঠান লাগায়, মানে তাইলে বোঝা যায় যে সে পিওর আরাবিক মুসলিম, এখানের গরিব বাঙালি মুসলিম না। যে কারণে পাকিস্তানিরা কিন্তু আমাদের মালাউন বলতো, কেন জানেন? কারণ ওরা বিশ্বাসই করতো না যে আমরা মুসলিম, কারণ আমরা কনভার্টেড মুসলিম। কারণ কি ভাই, আমাদের বংশধারা ওই কনভার্টেড মুসলিম হওয়ার পরে হয়েছে। আমার 5 পুরুষ পেছনে গেলে ডেফিনেটলি পাওয়া যাবে যে তারা সনাতন ধর্ম থেকে কনভার্সন আসছে। এটা আপনার আমার এই বাংলাদেশের যারাই আছে
খুব অল্প সংখ্যক পরিবার ছাড়া সবারই এরকম কনভার্টেড আসছে। অল্প সংখ্যক পরিবার কেন বললাম, কারণ সুফি সাধকরা যখন এখানে ইসলাম প্রচার করতে আসেন, ওনারা স্থানীয় মেয়ে বিয়ে করেন, অবভিয়াসলি কনভার্ট করে বিয়ে করেন, তারপর আস্তে আস্তে বংশটা বড় হয়। এর আগে তো হয় নাই। সো ওই সুফি সাধকদের একদম ব্লাড কানেক্টেড যারা, ওরাই বলতে পারেন যে বাই ব্লাড তারা মুসলিম। আর আমরা, আমি আম জনতা যারা রয়্যাল ব্লাড ক্যারি করি না, আমরা সবাই এই বাংলার সন্তান, মুসলিম হই হিন্দু হই যেই হই, আমরা এই ভূমির সন্তান। সো আমাদের 5-6 পুরুষ, কারো মানে 5-6 পুরুষের বেশি গেলে মানে হিন্দু পাওয়া যাবে না, এটা অসম্ভব, এটা অসম্ভব। সো এই জন্য তাদের আপ্রাণ চেষ্টা এবং সেটাও আবার হিন্দুদের মধ্যে খুব নিম্ন বর্গের হিন্দু যারা, তার কোনো ব্রাহ্মণ বংশ থেকে আসে নাই না, এইটা লুকানোর এত আপ্রাণ চেষ্টা। দেখবেন যারা হুট করে বড় লোক হয়, এরা দেখবেন সারাক্ষণ গয়না পাতি ঝকমকো জিনিস পরে ঘুরে বেড়ায়। এই ব্যাপারটাও অ্যাকচুয়ালি তাই, কোনোভাবেই যেন আমি গরিব ছিলাম এটা প্রকাশ না পেয়ে যায়। একমাত্র ভয় এটা। এই যে রাজাকারদের ভয় কেন, এরা ভয়ে থাকে আমি যে রাজাকার, এটা কি কে জেনে ফেললো, কে জেনে ফেললো। দেখেন এই আজহারি পর্যন্ত বলছে রাজাকার ওয়ার্ডটা, আমার ময়মনসিংহ এসে বলছে খানকির ফুত যে রাজাকার ওয়ার্ডটা এখন আর গালি নাই, এটা এখন অ্যাওয়ার্ড হয়ে গেছে। এই ময়মনসিংহের মাটিতে দাঁড়ায় বলছে, কত বড় শয়তানের শয়তান। এটা একবার না কয়েকবার বলছে। হ্যাঁ, এইটা ময়মনসিংহ এসে শুরু করছে, সে ওইখান থেকে শুরু করছে। আমার মনে করেন পায়ের রক্ত মাথায় উঠে যেত যখন তার আমি এটা দেখছি। আমি মানে আমার নিজের এত ব্যর্থ লাগে যে আমার শহরে এসে সেই কথা শুরু করে গেছে। এদের তাইলে আপনি কি আশা করেন? এত কিছু দেওয়ার পরে এদের মনে হয়েছে যে শেখ হাসিনা ভালো না, শেখ হাসিনা লাগবে না। মানে এরা তো বেগম রোকেয়ার ছবি তো মাগি লিখে রাখছে। কাদের কি বলেন ভাই, যে বেগম রোকেয়ার জন্য ওরা আজকে ঘর থেকে বের হয়ে পড়তে পারে, চাকরি করতে পারে। সরি, হুজুররা যে বইয়ের জন্য মহিলা ডাক্তার খোঁজে, কার জন্য? বেগম রোকেয়ার জন্য। সে বেগম রোকেয়ারে মাগিল বলে, আর শেখ হাসিনা বলে ফ্যাসিস্ট। তোরা ফ্যাসিস্ট কি এই সংজ্ঞাই জানোস না? তোরা এই যে হুজুগে বাঙালি কথাটা কিন্তু এমনি এমনি আসে নাই ভাই। হুজুগে বাঙালি কথাটা যে সত্য, এই যে কে কিসুতেই তো দেখছেন, ওই আর ব্যাখ্যা করলাম না কে কিসুটা কি, হুজুগ মানে কি। সে কারণে ফ্যাসিস্ট শব্দের অর্থ না জেনে তোরা যে দমে দমে তসবি জপার মতো জপস ফ্যাসিস্ট ফ্যাসিস্ট। এই যে দেখ, আজকে তোরা রাস্তায় বাইর হইতে পারস না। আগে দেখতাম ফিমেল গ্রুপ গুলার মানে উইকেন্ড মানে হচ্ছে ফিমেল গ্রুপ থেকে ট্যুরে চলে যেত, সেন্ট মার্টিন, কুয়াকাটা, মানে দেশের নানান জায়গায় চলে যেত। ইনফ্যাক্ট ঢাকার আশেপাশে যে রিসোর্ট সেখানেও চলে যেত। এখন দেখলাম আশঙ্কাজনক হারে এটাও কমে গেছে। আমি এগুলো ফলো করি, গ্রুপে সাইলেন্টলি জিম মেরে বসে আছি, কাউরে কিছু বলি না, মজা দেখি। রিয়েক্ট করা মাত্রই তো ব্লক করে দিবে, এই জন্য বসে বসে মজা দেখি। আমি সব গ্রুপে আছি, রিয়েল ফেক সব আইডি দিয়ে আছি। এই লাইভ দেখার পরে যদি মনে করে যে ইন্ডিয়ার রিয়েল আইডি ব্লক মেরে দিব, আমাদের দুঃসময় ওদেরকে দেখতে দিব না, আমার ফেক আইডিও আছে, তোমরা সেটা আইডেন্টিফাই করতে পারবো না। তো এরা এখন কোথাও যায় না, এরা এখন খালি বলে কি চলো শ্রীলঙ্কা যাই, চলো নেপাল যাই। দেশের ভেতরে ট্যুর দেওয়ার তাদের কলিজা নেই। ট্যুর দিয়ে এসে ভোর 4টার সময় সায়দাবাদে নাই, কেউ নিজের আনছে। হ্যাঁ, বলেন যে শেখ হাসিনার আমলে কি রেপ হয় নাই, মার্ডার হয় নাই? ডেফিনেটলি হয়েছে। জিরো ক্রাইম কোনো দেশে নাই, হয়েছে। বাট সেটা নিয়েও তুমি একটা বিচার চাইতে পারতা। তুমি একটা মেয়ে, হ্যাঁ, রাস্তা দিয়ে হেঁটে গেলে তোমাকে যদি 2টা ছেলে কিছু বলে, তুমি ঘুরায় 2টা চর মারতা, বাকি মানুষগুলা যে প্রেশারই হোক এসে মেয়েটার সাপোর্টে দাঁড়াইতো। ঠিক না ভাইয়া? দুইজনেই বলেন। একটা মেয়ে যখন কমপ্লেন করতো যে ওই ছেলেটা আমার সাথে বাজে বিহেভ করছে, বাকি লোকগুলো যে কারণে হোক এসে কিন্তু মেয়েটাকে সাপোর্ট দিত। এখন কি উল্টা চড়াইয়া মোটায়া দেয়। এখন কেমন লাগে? এই লাল বদর গুলা এটাই ডিজার্ভ করে, বুঝছেন? তারা মনে করছিল, তারা বলতো কি জানি বলে, দাঁড়ান স্লোগানটা ভুলে গেছি, সাতার মাথা, নৌকা ধানের শীষ 2 সাপের একই বিষ। তারা এই জন্য ভাবছিল কি, অনেক কিছু তো খাইলাম, এবার একটু গুখায়া দেখি, মানে জামাতের একটু মানে একটু দাড়িপাল্লা দিয়ে দেখি। দাড়িপাল্লা খাইতে গিয়ে দেখতেছে এটা তো খুবই মজা। তাদের খুব মানে একটা ইনফ্যাচুয়েশন ছিল ভাইয়া, যে হুজুরের বউ হবো। এর প্রচুর বইয়ের নাম দেখছেন না এরকম? ফেসবুকে প্রচুর পেজ আছে, আইডি আছে, মানে ট্যাগলাইন আছে হুজুরের বউ হবো। তাদের খুব ফ্যাসিনেশন। হুজুর গুলা যে সারা দুনিয়ার পারভার্ট হয়, বাংলাদেশের এটা ওদের ধারণাতে নাই। ওরা ভাবতেছে না জানি কি রসগোল্লা শিখেছেন, আমাদের খাইতে দেয় নাই, এখন স্বাদ মিটাই গিয়া পেট বইরা রসগোল্লা খামু। এই যে খাইতেছে রসগোল্লা, যেখানে যে চর খায় আসে, খামচি খায় আসে,
মানে মাইট ধর খায় আসতেছে, কারো কাছে বিচার দিতে পারতেছে না। এই বাংলাদেশের মেয়েরা আমি দেখছি ওপেনলি সিগারেট খায় বেড়াইছে। সেই মেয়েরা এখন ফুল হাতে জামা কাপড় পরে বেড়ায় এবং সেগুলো গ্রুপে গ্রুপে খুব দুঃখের সাথে আলোচনা করে, বের হওয়া যায় না, কি জানি এটার কি জানি ওয়ার্ড বলছে, ক্যাট ট্রেন্টিং না কি যেন বলতেছে, মানে এই টাইপের একটা ওয়ার্ড ইউজ করে, ক্যাটকলিং। আচ্ছা, ক্যাটকলিং খুব বেড়ে গেছে। তখন সাথে আবার একটা লাইন অ্যাড করে, তাই বলে ভাইবেন না আগে অনেক ভালো ছিলাম, আগেও খারাপ ছিলাম। মানে কি আমি ভাই 2024 আগে দেখি নাই এরকম এত ক্যাটকলিং পোস্ট। আমি রাস্তায়, আমি কিন্তু এখন যেভাবে লাইভে আসছি, আমি বাংলাদেশের ঢাকা এইভাবেই ঘুরে বেড়াইছি, আমার জেলা শহর ময়মনসিংহ আমি এভাবেই ঘুরে বেড়াইছি। কি রাত 12টায় আমি বাসায় ফিরছি ময়মনসিংহে, রাত 12টায় শহরের এই মাথা টু ওই মাথা গেছি। কোনোদিন আমি ইনসিকিউর ফিল করি নাই। ইনসিকিউর ফিল করলে আমার এইটুক ভরসা ছিল যে আমি যদি একটা চিল্লান দিই আশেপাশে 10টা লোক এসে আমাকে সেভ করবে। আমি একা যদি না পারি 10টা লোক আমার সেভ হইতে হেল্প করবে। এবং পুলিশ 999, ভাই এটা ভুলে গেছিলাম বলতে, 999 কল করলে হেল্প পাওয়া যেত। এখন তোদেরকে কে হেল্প করবে? এই লাল বদরি নোটিগুলা এটা ডিজার্ভ করে। এই জন্য আপনি দেখবেন তারা বড় নিজেদের নিরাপত্তাহীনতার কথা বলে যে এত রাতে আমরা যাব, আমাদেরকে যদি মারে কে বাঁচাবে। হ্যাঁ, বলে মেয়েগুলা কিন্তু এখন সন্ধ্যার পরে আর বাসায় বাইরে বের হয় না। দেখতাম রাত 2টা 3টা। এই বছর 25 সালে একটা রোজা গেল, আপনি কোন সেহরি পার্টি দেখছেন? দেখি নাই, আমি কিন্তু দেখি নাই। আল্লাহর 30টা দিন রোজা মানে হচ্ছে প্রতি রাতে ফুড ব্লগিং, সেহরি ব্লগিং, হ্যান ত্যান বহুত। এই 25 সালে এসে কোনো সেহরি পার্টি হয় নাই, সেহরি ব্লগিং হয় নাই এবং ফুড ব্লগিং। পয়সা থাকুন লাগবো তো, পকেটে থাকলে না। ভাই পয়সা ইজন্ট আ ফ্যাক্ট। আপনার 30 টাকার খিচুড়ি খাইতে পয়সা লাগে না। মিরপুরের স্টেডিয়ামের সামনে 30-40 টাকায় বেচে, রাত 2টা 3টা থেকে শুরু হয়। মানুষ ওখানে যাওয়ার কেন যাইতে পারে না? মেয়েরা আগে যে বুম নিয়ে ঘুরে বেড়াইতো সারা রাত, বাইকে কইরা ফুড ব্লগিং করতো, যে পারে না এখন। দেখেন ফুড ব্লগিং পেজ গুলোতে কিন্তু এখন রেস্টুরেন্ট ছাড়া তেমন কোনো ফুড ব্লগিং আপনি দেখতে পাবেন না। আগে যেমন স্ট্রিট ফুড গুলো হান্টিং ছিল। এই জায়গাটা আসলে মানে এটা হবারই ছিল এবং বারবার আমরা সেই শুরু থেকে বলে আসছি যে আওয়ামী লীগ গভর্নমেন্ট না থাকলে কি হবে, এবং তার প্রত্যেকটা জিনিস প্রমাণ পাচ্ছে। তারা ধরেই নিয়েছিল যে আওয়ামী লীগ তাদেরকে জুজুর ভয় দেখাচ্ছে, আওয়ামী লীগ একটা অযথা ভয় দেখাচ্ছে। এখন তারা ভুগুক। আমি চাই ভাই, আমি যে কারণে মন থেকে চাই এই নুন হচ্ছে শালার 5 বছর থাকুক। 5 বছর কেন? সে যে বলছে তার ভাষায় যে মানুষ আমাকে 50 বছর চাই। আরে শাবাশ, 50 বছর আমি বাঁচবো না, তুই বাচ্চা থাক 50 বছর। এই বাঙালিরা ফুঙ্গা মারা দেয় আরো। এরা তোকে ডিজার্ভ করে, এটাই ডিজার্ভ করে, তোকে ডিজার্ভ করে। ফরিদ ভাই, রিসেন্ট একটা নিউজ বোধহয় আপনারা চোখে পড়েছে, আমরা একটু টপিকটা পাল্টাচ্ছি, মানে অন্য আরেকটা ঘটনার দিকে যাচ্ছি, যে গুমের মামলায় শেখ হাসিনা সহ 28 জন আসামির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এবং এর মধ্যে ধর স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান ছিলেন, তারপরে এবং এই 28 জনের ভিতরে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বর্তমান এবং সাবেক সেনা কর্মকর্তারাই হচ্ছে সব, মানে 2 জন বাদে রাজনৈতিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বাদে বাকি 26 জন হচ্ছে গিয়ে সেনা কর্মকর্তা, সাবেক এবং বর্তমানদের মধ্যেও মেজর জেনারেল পর্যায়ের মানে লোকজনও আছে। তো এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? জুলাই আন্দোলন যারা ঘটালো সেনাবাহিনী, যে সেনাবাহিনীর সমর্থন ছাড়া জুলাই আন্দোলন, এই যে টোকাই গোষ্ঠী যা বলতেছে, টোকাইদের বাপ পাকিস্তান সরাসরি আসলো সম্ভব ছিল না, আমেরিকা স্বয়ং আসলো সম্ভব ছিল না। আমেরিকা 2006 থেকে চেষ্টা করছে, পারে নাই, ব্যর্থ হয়েছে। একমাত্র সেনাবাহিনী যে জুলাই এই ষড়যন্ত্রের মূল মাস্টার মাইন্ড যদি কাউকে বলা হয়, মানে এক্সিকিউট কারা করছে? এক্সিকিউট সেনাবাহিনী করছে। মাস্টার মাইন্ড তো আমেরিকা, পাকিস্তান, পরিকল্পনাটা বাস্তবায়ন করছে সেনাবাহিনী। আজকে কেমন লাগছে সেনাবাহিনীর? ওই যে একটু আগে আপনার কাছে আসবো, আমি একটু ফরিদ ভাইয়ের ওপিনিয়নটা নিয়ে নিই। একটু আগে আমাদের ময়মনসিংহ আপা বললো, ময়মনসিংহ বললাম আর কি, মাইন্ড করেন না আপনি, এখন সারা বাংলাদেশেরই একটু ক্রেডিট নেওয়ার জন্য বললাম। আমাদের ময়মনসিংহ বললে একটু ভালো লাগে। ময়মনসিংহ শোনেন, ওইটাকে বললো না যে লাল বদরিরা ডিজার্ভ করে, ঘর থেকে বেরোবে না, ফুড ব্লগিং করতে হবে না। সেনাবাহিনী একটু ডিজার্ভ করছে তো, এটা তো হবেই। আপনি বান্দরের মাথায় তুলছেন, বান্দরের প্রথম কান্দে নিছেন। 5 আগস্টে দেখেছি তো কিভাবে বান্দরদেরকে সেনাবাহিনীর লোক কাঁদে নিছিল, দেখেন না দৃশ্যগুলো? ভিডিও এখন আছে, আর মাইন্ড করেন না। একটু ওই যে লেগটা সুলেমান তোমার তো আঙ্গুল দেখাইতেছে, কারণ ইদানিং ল্যাংটা সুলেমানের আঙ্গুলে
আঙুলে একটু আঠা লাগাই দিছে, ওই যে আমাদের একজন সঙ্গীত শিল্পী লাগাই দিছে ওর মতো একটু, কারণ এই জন্য আঙুল দেখাই। তো এখন এদের এটা ডিজার্ভ করে, আপনি কান্দে করে নিয়েছেন বান্দর, বান্দর এখন আপনার মাথায় উঠছে, তো মাথায় উঠলে তো আপনার মুতে দিবেই, স্বাভাবিক। তো এখন আমি তো চাই এটা ফাঁসি হোক, এদের ফাঁসি হোক, এখন ফাঁসি হোক। আমিও বলবো যে কেমন লাগে এখন, আমিও বলবো এখন ভালো আছে, এটা বলবো। শুনেন, এই যেই দেশের সেনাবাহিনী যারা নিজেরা বলছে আগে তারা একবেলা ভাত খাইতো, এই জন্য কোথায় বলা আছে যে কারো উপকার করতে না, ভাত দিতে নাই, ভাত দিলে বেমানি করে। সেনাবাহিনীর 2 বেলা ভাত খাওয়ার ব্যবস্থা করছে শেখ হাসিনা। মৌলবীদেরও পাছার গোস্ত, ঘাড়ের গর্দানের গোস্ত, পেটের গোস্ত, পেটকে বানানোর সুযোগ দিয়েছিল শেখ হাসিনাই। সেনাবাহিনী এবং মিলিটারি এবং মোল্লা দুইটারই কিন্তু চর্বি বাড়াই দিছিল শেখ হাসিনা। চর্বি একটু কমুক, দরকার আছে। এক মোল্লা আরেক মোল্লার বিরুদ্ধে এখন লাগছে না, এতে চর্বি একটু কমানোর দরকার। আপনি খেয়াল করেন যে শুধু সাবেক না, বর্তমানে যারা চাকরিরত তাদের বিরুদ্ধেও মামলা হয়েছে। দেখ, এগুলো সব বিচিত্র মামলা, একটা তো 3 বার মরে। মানে আপনি একটা একই ব্যক্তি, মনে করেন সলিমুদ্দিন মারা গেছে ময়মনসিংহ, সলিমুদ্দিন মারা গেছে রাজশাহী, সলিমুদ্দিন মারা গেছে বরিশাল একসাথে। মাশাআল্লাহ, সেই মামলার আসামি শহীদ হয়ে গেছে, বেহেশতে যা হুরপুরি লোকে ছিল, হঠাৎ করে দিয়ে সে জিন্দা ফিরে আসছে। আরে জিন্দা ফির হইলাম আমি, তুই ময়রা ফিরে আসলি কেমনে? এটা আজব ঘটনা না? মানে বাংলাদেশে এরকম মামলা আছে। তো এই মামলাগুলো চলবে, এই সমস্ত খেলা চলবেই, এবং এটা তারা ডিজার্ভ করে। তারা বুঝুক এখন কেমন লাগে যে ফ্রাঙ্কিস্টাইন পয়দা হলো। আপনি দেখেন, যেইখানে সেনাবাহিনী মাঠে থাকলে চোরেরা পালায় যেত, বদমাইশেরা পালায় যেত, লম্পটেরা পালায় যেত, শেষরা চোরও পালায় যেত, সেই জায়গায় সেনাবাহিনীর গাড়ির সামনে গিয়ে এইভাবে পিটাইতেছে, এটা তো কথা। মানে সেনাবাহিনী, আপনি আগে কিন্তু মানুষ আনসারের সামনেও কারো পিটাইতে সাহস পাইতো না। আনসার যেগুলো মানুষ মনে করতো যে এগুলো কলা গাছ, সেই কলা গাছের সামনেও কিন্তু মারামারি করতে সাহস দেন। আর্মির সামনে মারামারি করে বিষয়টা কি দাঁড়াইলো? আর্মিরা নিজেদেরকে আনসারে পরিণত করছে, সুতরাং এখন তো তাদের দায়ভার ভোগ করতে হবে, আপনি ফেরাইতে পারবেন না। তবে বাংলাদেশে আপনি ঠিক বলেছেন, সেনাবাহিনী যদি সর্বনাশ না করতো, ইউনুস বলেন, ফেনুস বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, আর যে এনসিপি, ফেনসিপি, মেনসিপি যাই বলেন, কারো বাবার ক্ষমতা হইতো না প্রেস ক্লাব থেকে একটা চায়ের দোকানটা তুলে দিতে, বা মতিঝিলের শাপলা চত্বর ওখান থেকে একটা চায়ের দোকান তুলে দেওয়ার ক্ষমতা তাদের নাই। ঠেলা গাড়ি সরানোর ক্ষমতা ছিল না। এরা এসে শেখ হাসিনা সরকার করছে, তো কেমনে করে ওটা আমরা জানি। সেনাবাহিনী মদদে হয়েছে, সেনাবাহিনীও আবার কারো ইশারায় করেছে, এটা আমরা জানি। কিন্তু ওই যে ভাসুরের নাম নিতে মানে অনেক সময় বলা যায় না। ভাসুরে যদি ছোট ভাইয়ের বউয়ের গায়ে হাত দেয়, ওটা কি আর বউ হিসেবে যায় বলতে পারে যে আমার ভাইজান, তোমার ভাইজান আমার গায়ে? দেবর ধরলে না বলতে পারে যে আমার গায়ে হাত দিছে, ভাসুরে ধরলে তার বলা যায় না। তো এরকম অনেক কিছু আছে, চাইলেও আমরা বলতে পারতেছি না যে কারা এদের করিয়েছে, কেন তারা করেছে। তবে একটা জিনিস বলে রাখি আপনাকে, শেখ হাসিনা শীঘ্রই আসবে, এবং বাংলাদেশের মানুষ শিক্ষা যথেষ্ট পাইছে। যদিও এটা রাগ করে বললাম যে শেখ হাসিনা আরো পরে আসুক, কারণ মানুষের কষ্ট এত হয়ে গেছে যে এখন যারা আগে বলছে শেখ হাসিনার দরকার নাই, ছাত্রলীগ খারাপ, আওয়ামী লীগ খারাপ, তাদের কিন্তু পেটে ভাত নাই। শুধু নিরাপত্তার কারণ না, পেটেই আসলে ভাত নাই ভাই। পেটে ভাত না দিলে ভাতারের সাথে যতই আপনি ঘুরেন মজা আর লাগবে না, একেবারে ভাতারেরই ভালো লাগে না পেটে ভাত না থাকলে। আর তো হইলো লাঙের ভালো লাগবো, তো এখন তো লাং ক্ষমতা, লাঙ্গেদের ভালো লাগবে না, কারণ পেটে ভাত না থাকলে ভাতারে ভালো লাগবে না, লাঙ্গের পিড়িতে ভালো লাগবে একটু না, একটু বুঝুক, দেখুক। তবে আমরা শুনলাম যে তিনি 30 সেকেন্ডের একটি ভাষণ দিয়েছেন, তাতে বাংলাদেশে সকল বিমানবন্দরে সতর্কতা জারি করে ফেলেছে। মাশাআল্লাহ, 30 সেকেন্ডের ভাষণেই। সেদিন আমি বলেছি, শেখ হাসিনা যেদিন ভিডিওতে আসবেন না, বাংলাদেশে এমনি বিপ্লব হয়ে যাবে, আসতে হবে না তাকে। আর আসলে যে কি হবে জনস্রোত, সেটা তো আপনারা দেখতেই পারবেন, আমরা সবাই দেখবো। তবে বাংলাদেশের মানুষ মনে করছিল, যেটাই যে আরেকটা আপনারা বলছেন যে আমেরিকা যায় কেন, পাকিস্তানে একটা জরিপ করছিল, তারা দেখছিল বেহেশতের সাথে তারা ইউরোপের বিষয়ে গুরুত্ব বেশি দেয়। পাকিস্তানের জরিপ শিক্ষিতদের মধ্যে বেহেশতের টিকিটের সাথে জরিপ এটা বেশি আসছে। এই হচ্ছে তাদের অবস্থা, কারণ এরা জাতে মাতাল তাহলে ঠিক। পাকিস্তান কিন্তু ভিসা ফ্রি, কেউ যায় না। ভারত কিন্তু ভিসা দেয় না, কান্নাকাটি করে। এদিকে বলে ভারত বয়কট, তেল পেঁয়াজ মরিচ সবই লাগে, এখন ভারতের ভিসাও চায়। কিন্তু পাকিস্তান কিন্তু ভিসা ফ্রি, যায় না কেউ। তারা জানে উপরে যত চাপা মারুক, মানে আমি বুঝতে পারি না, বাংলাদেশের মানুষ থাকে বাংলাদেশে, খায় বাংলাদেশে, আগে মতে বাংলাদেশে, খায় ভারতেরটা, কিন্তু এদের প্রীতি কিভাবে কাবুল আর লাহোরে গিয়ে ঠেকে। বিহারি এদের কয় বিহারি, এই তাহলে তো সমস্যাই নিশ্চয়। যাই হোক, আমাদের দেশের মানুষ ভালো থাকুক, এটাই কামনা করি। তবে শেখ হাসিনা যদি আর 1 বছর ক্ষমতার বাইরে থাকে,
এই দেশের মানুষ কিন্তু সিকরা সিকরি লাগাই দিব, মসজিদে কিন্তু দোয়া করে শুরু ভালো লাগবে, ও শেখ হাসিনা নাই না। আল্লাহ আল্লাহ, আমি এই লাইভের মধ্যে জোরে সরে বলতে চাই, আপা প্লিজ আপনার এখন আসার দরকার নাই, আমি চাই না আপনি এখন আসেন, সিরিয়াসলি। আমি লাল হচ্ছে, এখনো তলা টলা অনেক কিছু বাকি লাল হওয়া, আরো অনেক কিছু বাকি ভাই, কারণ হচ্ছে আরো আমি পুরাটা লাল দেখতে চাই, শেখ হাসিনা যেরকম ভিশন 2041 নিছিলেন, সেরকম এরা এত দূর দেখতে পায় না, তো এরা ভাবতেছে কি অমুকের ঘরে বাত নাই, আমার কি, আমার তো 2 দিনের বুঝ আছে, আমি চাই ওদের ওই 2 দিনটাও ওভার হোক। মুক্তিযুদ্ধ নিয়ে কেন এদের মধ্যে এখনো বিতর্ক যে 30 লাখ শহীদ হয়েছে কি হয় না, কারণ মুক্তিযুদ্ধের সময় মাত্র 9 মাস ছিল, এবং এই 9 মাসে প্রত্যেক ঘর থেকে একজন শহীদ হয় নাই, যে কারণে তারা মুক্তিযুদ্ধ কোটা নিয়ে খাজ্জাইতো, যে খাজ্জানির ফলে আজকে এই দেশে এরকম একটা লক্ষিন্দরের ঘরে 20 ধর সাপ ঢুকে গেছে। আমি সেজন্য চাই এইবার যেন এই ভুলটা না হয়। হইতেছে না এই যে মানবাধিকার কমিশন গুলা, হিরো আলম পিঠা খাইলে, বউয়ের পিঠা খাইলেও সেটারে রাজনৈতিক কালার দিয়া এসে চিল্লাচিল্লি লাগাই দিত। এখন যে আওয়ামী লীগের এতগুলা নেতা কর্মী জেলের মধ্যে মরে গেল, তাদের কোনো হেলদোল নেই, মানবাধিকার কর্মী কি কাঠচোদা খাইতে গেছে। আমি এর চেয়ে ভালোভাবে আর বলতে পারতেছি না, মেজাজ খারাপ হয়ে যায় এইসব মানবাধিকার। আবার দেখবেন যখন আওয়ামী লীগ বিএনপি আসলে কিন্তু মানবাধিকার এদের কোনো কিছু পাবেন না আপনি, এনজিও কারণ বিএনপির সাথে ভাগে যোগে কম পড়ে যায়। আওয়ামী লীগ তো এসে চোদনার উপর রাখে সবগুলারে, এই জন্য তখন খালি বে করে। এই যে আমাদের রিজওয়ানা বেলা খুব না দেশ দুনিয়ার উন্নতি করে ফেলে, সে নিজে সর্বোচ্চ ক্ষমতার শিখরে বৈশা, সে এখন ভোলার সাদা পাথর। আমি 2021 সালে গেছিলাম, এত সুন্দর একটা জায়গা ভাই, ট্রাস্ট মি। আওয়ামী লীগের নেতাকর্মী এতই চোর হবে, এতই খারাপ হবে, তারা এত লুটপাট করছে, সাদা পাথর তো লুটপাট করতে পারে নাই। তোরা কি করলি যে 6 মাসে ক্ষমতায় বসে 6 মাসের মধ্যে একটা সাফ করে ফেলাইছ সব পাথর, এবং সেটা কেউ বলতেও পারতেছে না কিভাবে চুরি হয়েছে। আর তুই একটা এনজিও প্রধান, তুই পরিবেশ উপদেষ্টা হয়ে তুই এটা সেভ করতে পারস নাই, তোর হ্যাডামটা আমরা বুঝে ফেলাইছি না। আর এক মহিলা, মানুষজন বলতো নাই নেতৃত্ব হারাম, এই বেডি মানুষ কি শাসন পারে, ঘর চালাইবার পারে না, এই বেডি দেশ চালাইতেছে, এর লেগেই ভালো লাগে না। সেই মহিলা ক্ষমতায় থাকে গেলে সাদা পাথর একটা পাথর তো কেউ নেয় নাই। রেজনা মহিলা না, ফরিদ আক্তার মহিলা না, তারপর আরেকজন আছে, এই 3 জন তাহলে মহিলা না। শারমিন মুর্শেদ সারা জীবন দেখলাম হাতা কাটা ব্লাউজ পিনতে, বগল দেখায় ঘুরে বেড়ায়, এখন দেখি ব্লাউজ পিনতে উপরে একটা কোটিও পিনতে। মানে সে নিজেকে যে উপদেশটা কতটা আনসেফ ফিল করে তার কলিগদের পাশে। আপনি চিন্তা করেন, যেখানে আসিফ নজরুলের মতো একটা লুচ্চা হারামজাদা বসে আছে, কতটা আনসেফ ফিল করতেছে। আপনি ভাবেন এই মহিলার মানসিক কষ্টটা আমি ফিল করতে পারি ভাই। কিন্তু ক্ষমতা লোভে পড়া সেই জায়গাটাও আবার ছাড়া যায় না, সেই জায়গা ছেড়ে যাবে না। আমরা একদম শেষ পর্যায়ে যেই কথাটা হচ্ছে ইন্দ্রা বললেন, এটা ধরে আমি একটু প্রথমে ফরিদ ভাইয়ের কাছে যাই, তারপর আবার আপনার কাছে আসি। সেটা হচ্ছে সেফ এক্সিট, এই যে ক্ষমতা ছেড়ে যাওয়া না যাওয়া। রিসেন্ট আপনারা দেখেছেন যে ওই টেম্পু পার্টির যে প্রধান নাহিদ ইসলাম বলেছে যে উপদেষ্টারা অনেকে আখের গুছিয়ে ফেলেছে, তারা সেফ এক্সিটের পরিকল্পনা করতেছে, তারা দেশ কিভাবে ছাড়বে। আমি একটু এই নাহিদের বক্তব্যের একটা লাইন আমি একদম মানে আপনাকে এখান থেকে পড়ে শোনাতে চাই। সেটা হচ্ছে যে কোথায় সেফ এক্সিট নেবেন, পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু, এছাড়া কোনো সেফ এক্সিট নেই। আপনি পৃথিবীর যেই প্রান্তেই যান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে। একটুখানি এই পয়েন্টটা আমি বিশেষভাবে ফরিদ ভাইকে একটু দেখতে বলবো। পৃথিবীর যেই প্রান্তেই যান বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে, এটা নাহিদের সরাসরি বক্তব্য। আওয়ামী লীগ না কিন্তু বাংলাদেশের মানুষ, এরা নিজেরাও জানে বাংলাদেশের বিরুদ্ধে তারা কি কি করেছে এবং তাদের চূড়ান্ত পরিণতি কি হবে, এবং নাহিদ বলতেছে মৃত্যু ছাড়া কোনো পথ নাই। ওরা তো জানে, আপনি কিভাবে দেখতেছেন? ওরা তো জানে ওরা কি করেছে, তাই ওই যে ক্ষেতের ডাল খেতেই ভাঙে, ওরাই নিজের কথা নিজেই বলে বেড়াচ্ছে যে ওদের কি পরিণত হবে। এতদিন যদি বলতো আওয়ামী লীগ আছে তাও একটা কথা, মানে বাংলাদেশের জনগণ ছাড়বে না, এই কথাটা কিন্তু আমাদেরও ছিল। আমরাও কিন্তু কখনো বলি না যে আওয়ামী লীগ তাদের ধরবো, আমরা বলতাম পাবলিক পেটে পাড়াতে গোবার করে ফেলবে। ওরা সেটাকে এখন জনগণ বলতেছে তো করবেই, কারণ ওরা কার পশ্চাৎ দেশে আঙ্গুল দিছে, কার চোখে আঙ্গুল দিছে, খোঁচা মারছে, এটা তো ওরা ভালো করে জানে, সেই জন্য ওরা নিজেদের আনসেফ ফিল করতেছে। এবং ওরা যে বাংলাদেশ বিরোধী কি কি ওরা করেছে, সংবিধান বিরোধী কি কি করেছে, আচ্ছা আমার আগে বলেন বাংলাদেশ বিরোধী ওরা কি করে নাই সেটা আগে বলেন।
যারা এই কাজটা করছে বাংলাদেশ বিরোধী না। বন্দর দেওয়া বাংলাদেশ বিরোধী, করিডোর দেওয়া বাংলাদেশ বিরোধী, মহেশখালী চলে দিয়ে দেওয়া বাংলাদেশ বিরোধী, সংবিধান ছুড়ে দেওয়া বাংলাদেশ বিরোধী, বঙ্গবন্ধুর 32 নম্বর পাহাড়ি ভেঙে দেওয়া সংবিধান, এটা বাংলাদেশ বিরোধী। জয় বাংলা স্লোগান আপনি দিতে দিবেন না, এটা বাংলাদেশ বিরোধী। আপনি বাংলাদেশের মানুষকে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিবেন, এটা বাংলাদেশ এবং মানবতা বিরোধী। আপনি কি করেন নাই? আপনি সবকিছু লুটপাট করে বাংলাদেশের মানুষকে আপনি 4 বছরের মধ্যে দারিদ্র্যের মধ্যে সবচেয়ে নিম্ন করে ফেলছেন। কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এটা দেশ বিরোধী। আপনি বাংলাদেশের মানুষের শরীরের ওজন দেখছেন কমে যাচ্ছে, আয়ু কমে যাচ্ছে বলে গবেষণায় আসছে, এটাও বাংলাদেশ বিরোধী। মসজিদের ইমাম মারে মসজিদের ভিতরে কোপায় মারে, এটা কি বাংলাদেশ বিরোধী না? বলাৎকার করে মাদ্রাসা, ওটা বাদ দিলাম, ওটা তো তাদের কামই, ওরা হুজুরদের অভ্যাস আছে, ওদের কথা বাদ। ওরা মাদ্রাসায় কি করলো ওটা আমরা বলবো না, ওটা না বললেই তো আমরা কাফের হয়ে যাবো, ওটা আমরা রেখে দিলাম, আমরা মসজিদ নিয়ে থাকি। তো এই যে মনে করেন যে এখানে মাদ্রাসায় তারা আমরা করি না, তো এই যে এরা যে এগুলো কি করে নাই সংবিধান বিরোধী, মানে বাংলাদেশ বিরোধী কি করে না আপনি বলেন? এমনকি শেষে তারা যে বলছে নির্বাচন, এরা যে 14 মাস ধরে ক্ষমতায় আছে, এটি তো বাংলাদেশ বিরোধী। জনগণ থেকে তাদের নিয়ে আসছে, জনগণকে এদের খালু ডেকে নিয়ে আসছে। এরা কারা? ও আর দে, তারা তো নিজেরাই বলে ওদের পাসপোর্ট 4টা 5টা, নিজেরাই বলে, আমরা বলি নাই। প্রথমে আমরা বলতাম আমরা মামলা দিবে ভয় দেখা, এখন থেকে ওরাই বলে এক একজনের নাগরিকত্ব আছে, ওরাই বলে, আমরা বলি না। এটা আমিও বলি নাই, আপনিও বলেন না, রাষ্ট্র বলেন নাই, এখন ওরাই বলে তাদের পাসপোর্ট আছে। তো বাংলাদেশের 2টা 3টা পাসপোর্ট রেখে আপনি ক্ষমতায় থাকবেন, এটা বাংলাদেশ বিরোধিতাকারী না? আপনি সলিমুদ্দি, ওই যে আরেকজন আসছে আমার মতো মৌসালা, ওই যে নাম কি, আরে সংবিধান বাবা আসছে, আলী রিয়াজ নাকি পিয়াজ, উনি আসছেন বাংলাদেশের ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত। আচ্ছা যাই গোটা, আমরা আমেরিকান সিটিজেন, হ্যাঁ আমেরিকার সিটিজেন বাংলাদেশে আইছে আমাদের সংবিধান পাল্টাইতে। দেশটার বাবার নাকি? এই দেশ আমার এবং আমার বাবার, এই দেশ আমার বাবার। আমি বলতে পারি, আমি তো পাসপোর্ট বদলাই নাই, তুমি পাসপোর্ট বদলাইছো। আর একটা লোক দাবি করতে পারে, অবশ্য ল্যাংটা সুলেমান, সে দাবি করতে পারে এই দেশটা তার, ঠিক আছে? তার কারণ সে বলছে জিন্নাত তার কাছে প্রিয়, ওই ওয়ারিশে সে পাইতে পারে। কিন্তু আমরা বঙ্গবন্ধুর ওয়ারিশ, আমরা বলে দিলাম। সেই জন্য আমরা কথা বলবো। আর সেফ এক্সিট মারাও, ওই মমি সিঙ্গার জামালপুরে যেটি আছে, এগুলো ঠেলা একা সামলায়ও, সারা দেশের কথা মানুষের বাদ। আসসালামু আলাইকুম। আমি আজকে যেখানে আছি, ল্যাপটপ নিয়ে আসছি, চার্জ আমার একেবারে এখন 5 চলে গেছে, ল্যাপটপ এখন বন্ধ হয়ে গেলে কিন্তু আমার দোষ নেই। আচ্ছা, আমরাও শেষ করে ফেলবো খুব অল্প সময়ের মধ্যেই। আচ্ছা, কিন্তু আপনার কাছে একটু এই যে সেফ এক্সিট ইস্যুটা কেন এখন উঠে আসতেছে, কেন নির্বাচন যখন মানে ঘাড়ের পেছনে, এই সময় কেন উপদেষ্টারা কে কি আখের গুছিয়েছে এগুলো নিয়ে কথাগুলো বেরিয়ে আসতেছে? এটা কি নাহিদর আসলে নিজেকে সেভ করতে চাচ্ছে? এবং আরেকটা তথ্য আমি একটু যুক্ত করে দিতে চাই, সেটা হচ্ছে কি যোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান, মানে নামগুলো আসলে এমন ভাবে ইম্পর্টেন্ট। কবির খান আবার বলেছেন, না সে আবার বলেছেন যে আমি যোগদানের পর থেকে কোনো দুর্নীতি করিনি, আমার কোনো আত্মীয় স্বজনকে আমি দায়িত্ব মানে চাকরি দেই নাই, আমি গতকালকে রাত 8টার সময় দেশে মানে বাড়িতে ফিরছি, প্রত্যেকদিন আমি এইভাবে কাজ করি। এখন এই বয়সে আইসা যদি আমাকে সেফ এক্সিটে চিন্তা করতে হয় 72 বছর বয়সে, এটা আমার জন্য আসলে গভীর দুঃখের হবে। এই যে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা, যে ভাই আমি কিন্তু চুরি করি নাই, করলে আসিফ নজরুল করছে, এই ব্যাপারটারে কিভাবে দেখছেন আপনি? আচ্ছা, ফরিদ ভাই ল্যাপটপ মনে হয় অফ হয়ে গেছে, উনি আউট। আচ্ছা, উনি পরে দেখবেন। তো সবাই মিলে কি কাউকে স্কেপগোট বানাইতে চাচ্ছে? আমার প্রথম কিউরিওসিটি হচ্ছে এটা, কয়জনকে কোরবানি দিবে বলেন তো? আপনার কাকে কাকে মনে হয় রাসেল ভাই যে এরা সবাই মিলে বলটা কার দিকে ঠেলে দিচ্ছে? এই নাহিদ যে নাকি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তার ব্যাংকে ছিল 10,000 টাকা, একটা মানুষের 10,000 টাকা কয় মাস যায় ভাই? তার এখনের ইনকাম সোর্স কি? সে বলতেছে যে 2-3টা প্যারাডো আছে, মার্সিডিজ, ওইগুলো আবার যে রেন্টে ভাড়া দেয় তো উবারে, ওইখান থেকে একটা আর্নিং করে বোধহয় গাড়িগুলো। ভাই আমি উবারে কোনোদিন ধ্যারা ভাঙাচোরা গাড়ি ছাড়া ভালো কোনো গাড়ি পাইলাম না। একটা প্রাডো মডেলে চড়তে পারলে ভালো মতো ছবি তুলে অনেকদিন বেচতে পারতাম যে আমার গাড়ি। এখন লিমুজিনও উবারে চলে এবং উপদেষ্টাদের হ্যাঁ, উপদেষ্টারা ওই উবারে করে ঘুরে বেড়ায়, তাদের তো নিজেদের গাড়ি নাই। এই যে নাহিদ নিজের ইনকামের যে 10,000 টাকা দেখাইছিল তার অ্যাকাউন্টে আছে, সেই নাহিদ কি দিয়া চলতেছে? সে অন্যদের দিকে আঙ্গুল কিভাবে তুলতেছে? নাহিদের বাপ তো এই যে সপ্তাহখানেক আগেও মনে হয় এই রামপুরা এলাকায় পুরা গোষ্ঠী শুদ্ধা পিঠা খায় আসছে। নাহিদের বাপ তো একজন অ্যাবিউজার।
একটা বাচ্চা মেয়েকে অ্যাবিউজ করছিল স্কুলে, সেই ভিডিও তো আছে। সে চেয়ারে বসার পরপরই যেহেতু কি জানি তথ্য উপদেষ্টা ছিল মনে হয় মাহফুজ সান্ডার মালা দিয়ে স্কুল থেকে বের করা হয়েছে। আপনিও দেখি ডক্টর ইউনূসের মতো ইংরেজি বলেন, পাবলিক বুঝবো না, বলেন যে লুচ্চামি করতে গিয়েছিল, এটা বলেন, এইভাবে বলতে হবে, নাহলে বুঝবো না। না না ভাই ভাই একটু ইংলিশ ওয়ার্ডের টাচ দিলে একটু মনে করি ইন্টারন্যাশনাল একটা ফিল আসে। মতালি ইংরেজিতে হয়ে যাবে, ওইটা বলবে যে ইংরেজিতে যেহেতু কইছে রাসেল সাহেব আর ঠিকই কইছে। তো ওই সে চেয়ারে বসা মাত্র কিন্তু সেই ভিডিও সব জায়গা থেকে ডিলিট করাইছে, কোথাও কিন্তু আপনি ইয়েটা পাবেন না। তো যাই হোক, সে এখন কার দিকে আঙ্গুল তুলতেছে আমাকে একটু বলেন তো? এটা কি নিজেকে ক্লিয়ার দেখানোর চেষ্টা যে আমি কিন্তু করি নাই, অমুকে করছে? যেমন ধরেন ঘরে যখন কোনো আকাম হয়, যে কেউ একজন সারেন্ডার করে, আব্বা আমি কিন্তু করি নাই, এর মানে হইলে আমি যেহেতু করি নাই তার মানে ও করছে, অমুকে করছে। যদি ভাই বোন বেশি, আমরা যেহেতু দুইজন, সেজন্য আমার একজন সেফ সাইডে চলে গেলে মানে অপোজিট পার্সনটাই করছে। তো এখন সবাই মিলে কারে এরকম করবো এটা দিতে চাইতেছে আপনার মনে হয় ভাই? কেন সে এই কথা বলতেছে যে বাংলাদেশের জনগণ আপনাদের ধরবে? কারণ তারা যে এতদিন বলে আসছে, তারা বিপ্লব করছে, যখন জুলাই মাসে ওদের যে হারুন ভাই ওদের ধরে নিয়ে গেছিল, তখন তারা নাকি হাত পা দিয়ে মোর্স করে কথা বলে ফেলছে, হাতের পায়ে এত জ্ঞান চোদা জাতি, আমি তো জানতাম না ভাই। আমি তো তখন ফেসবুকে একদম সাইলেন্ট, আমি বসে বসে দেখি আর গালে হাত দিয়া ভাবি যে ভাই এরা এত জ্ঞান কই পাইছে, এই মোর্স কোড ওরা কিভাবে পড়তে পারে? আমি তো পারতাছি না কিছুই, মানে আমি কেন পারতাছি না? আমার কেন জ্ঞান এত কম? আমি বুঝতেছি যে এগুলো সব নাটক, ওরা কেমনে মোর্স কোড পাইতেছে, আমি এই জ্ঞানটা একটু পাইতে পারি না? সেই নাহিদ এত বিপ্লব করে আসছে, এখন সে কিভাবে বলে যে তার সহকর্মীরা এই বাসুর আসিফে বলতেছে অমুকে করছে, এরা সবাই দুর্নীতি করছে। বাসুর আসিফের বাপে কোটি কোটি টাকার দুর্নীতি, তার পিয়ন না তো, তার পিএস 400-450 কোটি টাকা নিয়ে ভেঙে গেছে। সেইখানে সে বলে আমি জানি না, তার বাপ ঠিকাদারি লাইসেন্স পায়, সে জানে না। জানেটা কোন মাদারচোদ? নাহিদ বলতেছে একটার দিকে আঙ্গুল দেখায়, এই রেজানা বেলা বলতেছে আমি তো যাব না। যাবে ডাকে সবাই মিলে ইউনুসকে কি করবে না দিয়ে ফেলবে? ইউনুস তো তাইলে শিওর আর একটা নাটক করবে ভাই, আমি কিন্তু যাবো না। যাইতে দিলে না যাবে, আমরা যাইতে দিব নাকি? জনগণ যাইতে দিবে নাকি? কোথায় যাবে ভাই ফরিদ ভাই, কোথায় যাবে? কারণ হচ্ছে নাহিদ অলরেডি বলে ফেলছে পৃথিবীর যেখানেই যান বাংলাদেশের জনগণ আপনাদের ধরবে। পৃথিবীর যেখানে কেন এই কথাটা বলছে আমি বলি। এই যে ডালিম কুমার নামে যে লোকটা 75 সালের পরে সে হেড সাব করছে এসে 2024 সালে, এর আগে কিন্তু তার কলিজায় কুলায় না। আমি জানি না সে ফেক না রিয়েল, হোয়াট এভার, বাট সে এসে কিন্তু অনেকগুলা রিউমার নাল এন্ড ভয়েড করে দিয়ে গেছে। সে এতদিন মুখ বের করতে পারে না, বঙ্গবন্ধুকে মার্ডার করছে, এত প্রাইড তার ছিল যে সে আমি মেজর ডালিম বলছি, রেডিও থেকে বলছিলাম, আমি তো শুনি নাই, সব জায়গায় এরকমই লেখা দেখছি। এত প্রাইড নিয়ে যে লোকটা বলছিল বঙ্গবন্ধুকে খুন করে ফেলছি, সেই লোকটা সারা জীবন ইঁদুরের মতো গর্তের ভিতর কাটাইছে, এবং এখনো করতে গেছে, আবার করতে চলে গেছে। হ্যাঁ, আবার করতে চলে গেছে। আর কোনো কোথাও কিন্তু তার কোনো ইয়ে নাই, ক্রেডিবিলিটি নাই। আর এরা 2024-25 সালে এসে এই আকাম করার পরে কিভাবে আশা করে যে দুনিয়ার কোথাও গিয়ে এরা শান্তিতে থাকবে? কিভাবে আশা করে ভাই? বাংলাদেশে থাকলে তো মানুষজন পাড়াই যায়, যে ফরিদ ভাই বললো না, পাড়া মেরে গুবাই করে ফেলাইবো। ভাই একজনে তো পারবে না ভাই, কারণ ওরা ভাগে পাবে না। পাবলিক যে পরিমাণ খেপা, আমার ভাই, আমার বেশিরভাগ আত্মীয় স্বজন গ্রামে থাকে, সবার কাছ থেকে একটাই কথা, কোনো শান্তি নাই। আমি কই আরো লাল হ গিয়া, আমার আত্মীয় স্বজনের মধ্যে লাল আছে ভাই, আমি স্ট্রেট বলে দিছি, জীবনে এত ছায়া যেন আমার বাসার ধারে কাছে না পড়ে। তোরা বেঈমান, আমার আত্মীয় স্বজন আমি ত্যায্য করে দিছি। কারণ বলতে পারেন সন্তান ছাড়া তো কাউকে ত্যায্য করে দেন ভাই, আমি আত্মীয় স্বজন ত্যায্য করে দেয়। আমি খুব স্ট্রিক্ট মানুষ, খুব প্রিসাইজড মানুষ, আমার হ্যাঁ মানে হ্যাঁ, না মানে না। সেইখানে আমি যখন দেখছি এটা খুবই খারাপ, আমি বুঝতেছি যে এরা ফান্ডেড, টাকা খাইছে কি খায় না সেই ফান্ডের কথা কিন্তু আমি বলি না। আমি বুঝছি যে এর পেছনে জামাত শিবিরের একটা লং একটা ষড়যন্ত্র আছে, আমি এটা বুঝতেছি। যেহেতু আমি একটা গোয়েন্দা কর্মকর্তার ওয়াইফ, আমি তো সবাইকে এত মুখে তুলে খাওয়াই দিতে পারি না যে ইনফরমেশনটা আসলে এই। আমি যেহেতু বলতেছি ভাই চুপ থাক, একটু তো বোঝা উচিত আমার সার্কেলের মানুষজনের, তারা বুঝে নাই। এখন নাহিদ বলতেছে এখন এরা কোনো কথা বলে না। মজার ব্যাপার হচ্ছে এটা, নাহিদ এই যে বলতেছে, বেলা বলতেছে, তারপর হচ্ছে কি ওই বুইরা ফাউজুলটা বলছে 72 বছর, আরে ওরও তো অন্য সিটিজেনশিপের পাসপোর্ট আছে, একটু লাড়া দিলেই বাইরে যাবো।
নুনুচ্চার নাই, কিন্তু নুনুচ্চার সারা জীবন শুনে আসছি তার এক ফোন কলে ফ্রান্সের প্রেসিডেন্ট খাড়ায় থাকে, হুইটতে থাকে, বয়ে থাকে, এয়ারপোর্টে রানওয়েতে এসে তাকে রিসিভ করার জন্য। সে দুনিয়ার কোথাও তাকে দেখলাম না ওয়ার্মথ নিয়ে কেউ তাকে রিসিভ করতে, সবাই দূর দূর করে। মানে ইউকেতে আসছিল কিয়ার মার স্টারমার, ঘরে বসে ওরা বলছে আমি দেখা করবো না। কত নাটক তো করে গেলে, এটা রিপিট করার দরকার নেই, সবাই নাটক জানে। সে দুনিয়ার কোথাও ওয়েলকাম না, সে কোথাও যাবে না। এরা সারা জীবন বলে আসছে জয় আমেরিকান সিটিজেন, অথচ সজীব অজের জয় এই যে মাস কয়েক আগে সিটিজেনশিপ নিলেন, কারণ হচ্ছে তার পাসপোর্ট বাতিল করে দিছে অনিচ্ছা, উনি বাধ্য হইছেন নিতে। এখন আর কারো কোনো আওয়াজ নাই, সব শালারা মুখের মধ্যে কার ধন্ডকায় বসে রয়েছে, কোনো আলাপ নাই যে জয় যে এতদিন পরে আমেরিকান সিটিজেনশিপ নিছেন। একটু যোগ করে একটু ইন্টারাপ্ট করলাম, গোলাম আজমের 2 পোলা ব্রিটিশ পাসপোর্টধারী, গোলাম আজমের 2 ছেলে। হ্যাঁ, কেন আমাদের বিডা আশিক বানায় যে সে দেশ উদ্ধার করতে চলে আসছে 59 সেকেন্ডের একটা ফোন কলে, তারা তো ব্রিটিশ পাসপোর্ট আছে। শুনেন ওই যে কেন বলে কইছে যে বাপ দাদার নাম নয় সালমলে বাল ভালে অন্ধকার করছে, ইউনুসের কথায় ওই বিনিয়োগ আসে না, ওই বালের আশিক মাসিক আমার বালের সমাজযোগ্যতা নাই, ওর কথায় আনবো। আমারও যদি না, আমার রাসেল সাহেবের যদি গেল আর আপনার 3 জনের বিমানের টিকিট দিত, আমরা বাংলাদেশে 2-4 হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট আনতাম না। তারা ফান করছিল ভাই, কথাবার্তা একটু বেলাইনে চলে যাচ্ছে। তারা ফান করছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে, যখন এরকম বিজনেস এক্সপো হইতো, ওইখানে হাসি ঠাট্টা রং তামাশা হইতো। ভাই রং তামাশা হয়তো কোনোদিন ইনভেস্টমেন্ট তো বন্ধ হয় নাই। তুমি দেখবা তোমার কাজটা হয়েছে কিনা, কাজটা হইলেই তো হইলো। শেখ হাসিনার হাসির সাথে শেখ হাসিনার ওই যে ইউনুসকে পদ্মা নদীতে চুবাই আনার এই লাইনের মধ্যে দিয়ে যদি তোমার কয়েক বিলিয়ন ইনভেস্টমেন্ট চলে আসে, আমার তো কোনো সমস্যা নাই। কারণ আমার দেশে প্রান্তিক জনগোষ্ঠী ফ্যাক্টরিতে কাজ করে পেট ভরা খায়া বাইচা থাকবে। এখন তোরা ইংলিশে যে এরকম 500 স্লাইডের প্রেজেন্টেশন দেস, 1 টাকার ইনভেস্টমেন্টও তো আসে না। আপনারা ট্রিক্সটা খেয়াল করছেন কিনা জানি না, বাংলায় এত শত কোটি টাকা লেখে, খেয়াল করছেন? বেশি বোঝানোর জন্য। এটা ইংলিশে লিখলে তো ছোট হয়ে যায়, মানে এই ধরেন কয়েক মিলিয়ন হয়ে যায়, বিলিয়নে ছুঁইতে পারে না। সেই জন্য তারা বলে কি এত হাজার কোটি, এত শত কোটি টাকা। বাংলায় বললে যেন মানুষজন মনে হয় যে বেশি বলতেছে। যেমন 100 টাকা একটা নোট হয়, 100 টাকা 1 টাকার কয়েন 100 পিস কয়েনও হয়। হ্যাঁ, আপনাকে বাংলা হিসাব দিয়ে কয়েন খাওয়াচ্ছে, আপনি ভাবতেছেন অনেক টাকা দিচ্ছে, কিন্তু আলটিমেটলি জিনিসটা কিন্তু 100 টাকাই। সেটা 1 টাকা একটা নোট দিলে আপনার কাছে মনে হয় যে কম দিচ্ছে। বাঙালি তো পিছন দেয়া মানে চলে যায়, মশা চলে যায়, ওটা জাতা দিয়ে ধরে, সামনে দা আত্মি যাইতেছে, চোখে দেখে না। আঞ্চলিক প্রভাব এটা। এরা আশিকের এই ইংলিশ প্রেজেন্টেশন থেকে খুশিতে বাকবাকম হয়েছে, প্রত্যেকটা করাপ্টেড। এখানে তারা আসছে দেশ লুটে পুটে খাইতে। নুনুসকে আমি একটা মানে ক্রেডিট অ্যাসাইন করা, এই যে আলী রিয়াজ থেকে শুরু করে আসি এবং আমেরিকা থেকে বসানো, যেরকম এনসিপির মধ্যে আমেরিকা থেকে তানজিম জারা নামের একটা এজেন্ট বসায় রাখা হয়েছে। ওকে তো ভাইয়া সেই আদিকাল থেকে নার্চার করে পপুলার করা হয়েছে। সে ওই যে দাদি সাদা কাতান পরে বিয়ে করছিল না, সেই কাতান পরে বিয়ে করার পরে তাকে হাইলাইট করা হয়েছে। যখন আমরা প্রটেস্ট করছি যে ও শিবির ফান্ডেড, মানুষজন মানে সেই আমলে ফেসবুকে আমাকে গাইলে ভূত ছাড়াইছে। তুমি সবসময় বেশি বোঝো, ডেফিনেটলি আমি তোমাদের চেয়ে বেশি বুঝি। আমার বয়স হয়েছে, চুল পাকে নাই কিন্তু, বাট আমি তোমাদের চেয়ে বেশি বুঝি বলেই যারা যে শিবির ফান্ডেড, আমি সেই আমলে বুঝছি। তোমরা এই আমলে এখনো তোমাদের খাওয়াইয়া দিতেছে, তারপরও তোমরা বুঝো না। যারা এই হিজাব ছাড়া বিয়ে করবে না, সেই যারা তো আদা ল্যাংটা হয়ে ভিডিও বানাইছে সারা জীবন, ইউকেতে আসার পরে আদা ল্যাংটা হয়ে ভিডিও বানাইছে, কারো কোনো সমস্যা হয় নাই তো। একমাত্র সমস্যা শেখ হাসিনা নিচে চিপার মধ্যে বসে যৌন রোগের ওষুধ ব্যস্ত হয়ে যাবে। হ্যাঁ, শেখ হাসিনা বেডি হয়ে কেন দেশ চালাবে? তারা দেখেন এই যে খালেদা জিয়া গোলাপি শিফন পরে আঁচল উড়াইয়া মানে সাইজিয়া গুজিয়া মেকআপ কইরা ঘুরে বেড়াবে, দেখা ভাষণ দিবে, ওটা তাদের ভালো লাগে, কারণ ওরা এম্পাওয়ার্ড ওমেন দেখতে পারে না। মেইন সমস্যা কিন্তু ভাইয়া এটাই, এম্পাওয়ার্ড ওমেন দেখতে পারে না। খালেদা জিয়া ভাঙ্গা চুইরা কথা কোথায় ওটা তাদের খুব ভালো লাগে, কোনো সমস্যা নাই। দেখবেন ইসলামিক যে দলগুলো আছে ওদের কিন্তু খালেদা জিয়া নিয়ে কোনো অবজেকশন নাই, যারা নিয়ে নাই, ইনফ্যাক্ট নুনুচ্চার বান্ধবী লামিয়া নিয়েও নাই, দিনা যে আদা ল্যাংটা হয়ে ঘুরে এটা নিয়েও নাই, মনিকা ইউনুস অপেরা সিঙ্গার ওরা নিয়েও কোনো সমস্যা নাই। সারা জীবন শুনে আসছি ব্যাংকের টাকা রাখা হারাম, ব্যাংকের সুদ খাওয়া হারাম। নুনুসের সবার কোনো সবকিছুই আরাম, সব আরাম ভাই। মানে বাঙালির মতো এই বেইমান জাতি, এই যে আবার এখানে বলতে হয় যে শেখ হাসিনা এখন আসার দরকার নেই।
প্রত্যেক ফ্যামিলি থেকে মিনিমাম একজন পা থেকে মাথা পর্যন্ত লাল হোক, লাল সাজালাল হয়ে যাক, তাইলে এদের যদি পরাণটা জোরে, এদের পরাণ জোরানোর আর কোনো ওয়ে নাই ভাই। এরা মনে করতেছে কি মানে যেসব প্রিভিলেজ পেয়ে আসছি এই প্রিভিলেজ সারা জীবন ধরে চলবে না। এই জন্য এই যে যারা ক্ষমতায় এখন বসছে এরা ভাবছিল কি আমরা তো বিরাট একটা ঘোল খাওয়াই ফেলছি, বাঙালি তো আমাদেরকে কিছু বলবে না। কিন্তু এই আমেরিকায় এই যে ইউকেতে এরা ডিম খায়া বুঝছে যে শুধু আওয়ামী লীগ একা না, নর্মাল মানুষজনও ওদের চোদায়া গাং করে ফেলাবে। এই জন্য ওরা এখন সেফ এক্সিট ওরা ধুম তুলছে। এখন তো সাবের হোসেন চৌধুরীর ওখানে গিয়ে ধর্ণা দিচ্ছে কিভাবে আওয়ামী লীগের নাম দিয়ে কোন একটা সাইনবোর্ড নিয়ে প্লিজ আপনি একটু নির্বাচন অংশ নেন, নাইলে তোমরা পারতাছি না। হ্যাঁ, নাইলে তো মানুষজন আমাদের পিটাইয়া মানে পুটকি ছাল তুলে আমাদেরই লাল করে দিল। ওই যে সাহসটাই পাচ্ছে না, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আসলে পৃথিবীর কে গ্রহণ করবে সেই নির্বাচন? বাংলাদেশ তো বাদ কেউ গ্রহণ করবে না। না, কেন আপনি আজকের নিউজটা মনে হয় মিস করছেন ভাইয়া। ইউএন মিশন থেকে বাংলাদেশিদের ছাঁটাই করে দিচ্ছে, 25% কমাই দিবে, তার মানে কোপটা বাংলাদেশের উপরে পড়বে। এই যে আমাদের ওয়াকার ইউনুস যে না, একটা খুব ক্লিয়ার কথা, যেই দেশের সেনাবাহিনী গোপালগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশ ধ্বংস করার জন্য এই যে জুলাই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত থাকে, যেই সেনাবাহিনী নিজে গণহত্যার সঙ্গে সম্পৃক্ত, সেই সেনাবাহিনী ইউএনএ তে থাকতে পারে না। অবশ্যই পারে না, কখনোই পারে না। এবং প্রচন্ড মৌলবাদী মাইন্ড সেট আপ বাংলাদেশের সামরিক বাহিনীতে যারা আছে বেশিরভাগই প্রচন্ড মৌলবাদী মাইন্ড সেট আপের। আমি নিজের চোখে দেখেছি ক্যান্টনমেন্টের ভিতরে গাছের মধ্যে লেখা রাখে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সেনাবাহিনী যেখানে মানব সেনাবাহিনীর সাধারণ লোক, সেনাবাহিনী যারা যে দেশে যাচ্ছে ওই দেশ বরঞ্চ জঙ্গি হামলার হুমকির মধ্যে আছে। বাংলাদেশ সেনাবাহিনী থেকে যখন শান্তি রক্ষার জন্য তারা মিশনে যাচ্ছে, যে দেশে যায় ওই দেশ হুমকির মধ্যে থাকে জঙ্গি হামলার। সবাই ভাবছিল যে ভাতার ছাইরে দিয়ে লাঙ্গের ভাত না জানি কত মজার, এমন মজা একেবারে সেনাবাহিনীতে শুরু করে মৌলভী সাহেবদের। মৌলভী সাহেবদের বেতন কিন্তু এখন 5,000, খবর জানেন? মৌলভী সাহেবদের বেতন এখন 6,000। আগের মতো আর টিপস পাওয়া যায় না। শামীম ওসমানের যতই গালি দেখ, শামীম ওসমানও নাই, আব্বাসির কামাইও নাই। চা পা যতই মারুক, মৌলভীদের আর টিপস নাই। তাবিজ বেচা পয়সা কিন্তু বন্ধ, কারণ নিজেরই চা খাওয়ার টাকা নাই। মৌলভীদের টাকা কইতে বেচদের কথা কয়ে তো টাকা নিছে। এই যে গার্মেন্টস এর বেড়ি ঘরের কাছ থেকে টাকা নিয়ে কিন্তু মাদ্রাসা বানাইতো। এখন গার্মেন্টস এর মেয়েদের চাকরি নাই, 28 লাখের চাকরি নাই, ওই থেকে আসবে টাকা? চামড়ার দাম নাই, ওই যে গরুর চামড়া জাকাত মাকাত যে খাইতো, এগুলো বন্ধ। এই জন্য এখন জামাতের আমির, জামাতের নায়েবে আমির কি তাহের নাকি ফাহের ওই যাইতেছে বাংলাদেশকে জাকাতিস্তান বানাবে। সেনাবাহিনী খুব খুশি হয়েছিল, শেখ হাসিনারে খেতাই দিছি। এখন না জানে, আগে তো 1-2 বেলা ভাত খাইছি, এবার সাথে পোলাও কামো, পোলাও ওই যে শান্তিরক্ষী খাওয়াইতেছে এখন। শোনেন, এগুলো পরিণতি হয়েছে যেটা আপনি বললেন, ইন্দ্রাণী সাহেবা যেটা বললেন যে যে শেখ হাসিনা সরাইলে না জানি কি খাবো। অত সস্তা না নেতৃত্ব, একটা ফ্যাক্টর। যদি গাড়ি বান্দরে চালাইতে পারতো তাহলে তো গাড়ি নিয়ে সব জঙ্গলে রেখেইতো, মানুষ লাগতো না। গাড়ি যেমন বান্দরে চালাইতে পারে না, দেশ তেমন এনজিওর দোকানদারে চালাইতে। ওদের উদ্দেশ্য কি? শোনেন, আমারে যদি, যেমন আমি একটা লোক, আমারে যদি আপনি কাজ দেন যে তুমি যাই এখন বিমান চালাও, আমি কিরকম চালাবো? আমি তো, এটা তো আমার কাজ না। এনজিও গ্রামের যারা দোকানদার, এদের কাজ কি? এমনি কিস্তি, নোবেল ডক্টর ইউনূসের আর একটা নোবেল প্রাইজ দেন কিস্তি তোলার জন্য, আর একটা শান্তির দেশকে ধ্বংস করার জন্য। যারা মনে করছিলেন যে শেখ হাসিনার সরাই দিলে আমরা একটা দুধে ভাতে থাকবো, এখন কিন্তু দুধে ভাতে দূরের কথা, এখন কিন্তু খোঁজ জুটতেছে না। খবর কিন্তু আমরা রাখি। যারা ওই রাওয়া ক্লাবে ওই বললাম না পরেরটা, সেইটা হাওয়া দিয়ে চলতেন, এখন কিন্তু রাওয়া ক্লাবে আর কেক ঢুকেন না, বার্গার ঢুকেন না, লাল চা খাওয়ায়, খবর নিচ্ছি। এই যত সভা ক্লাব দেখেন না ইয়েদের, সেনাবাহিনীদের, এখন কিন্তু আর গেস্ট যায় না, কারণ হলো জানে আর খাবার জুটে না। চা পা খুব মারা যায়। এই বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কারো হাতে নিরাপদ না, সেটা সার্বভৌমত্ব বলেন আর অর্থনৈতিক ভাবে বলেন, প্রমাণ হয়ে গেছে। যারা আমার সামনে আমাকে কি বলতে জানেন? আমি বলতাম না ভাই, শেখ হাসিনাকে সরকার থেকে সরানো যাবে না। কেন ফরিদ? শেখ হাসিনা স্বৈরাচার, এই করতেছে সেই করে। আমি শুনেন, আমি তাকে সরায় হায়ানা আনতে পারবো না। আমি বলছি তাকে সরায় আমি হায়ানা আনতে পারবো না। তুমি বুঝো না, তুমি বাবরে যদি বুঝো না, তুমি কিচ্ছু বুঝো না, বুঝেন, বুঝতে থাকেন। এখন তাদের আমি ফোন দিলে ওই কথার জবাব দেয় না। তখন আমার না, আমি এখন ফোন দেয় আর ধরে না। আমি তো বলি, প্রথমে বলি কি কমরেড চিঙ্গুবাম,
আপনারা বলছিলেন বিকল্প আছে, বিকল্প জনগণ তৈরি করে নিবে। বিকল্প কেমন? আমার জাতীয় জি বলেন। এটা ভুলে গেছিলাম ফরিদ ভাই, ওরা খুব যে স্লোগান ছিল না ভাইয়া, যে তুমি কে আমি কে বিকল্প বিকল্প। এখন বিকল্পটা কয়দিন চলুক, বিকল্প পরিবহন কয়দিন চলুক। বিকল্প আমার জাতীয় ভাতিজারা টিউশনির কাজ করে মাশাআল্লাহ, তারা এখন টিভি চ্যানেলে মালিক। কয়দিন পরে শুনবো যে চ্যানেলের অনুমোদন নিচ্ছে তারা। আমি বলছিলাম যে এত ঘটনা ঘটে, কোনটা এত ট্র্যাক রাখা আসলে মাথায় ধরে না। এটা তো একটা মানে অত জ্ঞানী মানুষ তো হই নাই যে আইনস্টাইন তার হইতে পারি নাই, তাহলে ও সব কিছু থাকতো মাথায় থরে থরে সাজানো। একটা জায়গায় কনসেন্ট্রেট করে দেখেন আরেকটা টপিক ছিটে যায়। একদিনে কতগুলো হ্যাপেনিং হয়, আপনি কতগুলো মাথায় রাখবেন ভাই? পুরো একটা সার্কাস চলতেছে এই দেশটার মধ্যে। এরা আছে সেফ এক্সিট নিয়ে, এরা মনে করেন এরা রাইতে ঘুমাইতে পারতেছে না। সেফ এক্সিট নিয়ে কোথায় যাবে? কারণ হচ্ছে আমাদের যে বন্ধু রাষ্ট্র ভারত, আপনি গিয়ে বিপদে পড়েন দেশে দিবে। কিন্তু এরকম ইসলামিক র্যাডিক্যাল যারা আছে, নুনুজ সরকারের অপদেষ্টা যারা অবৈধ অপদেষ্টা, এদেরকে তো জীবনে ইন্ডিয়া দিবে না, আশ্রয় দিবে না। এটা যাবে ইন্ডিয়া। কিন্তু ভবিষ্যৎবাণী করে রাখি আমি, ইন্ডিয়া কিন্তু অনেকেই পালায় থাকবে, নিশ্চিত থাকেন। এরা থাকবে কোথায় তো আমি বলে দিছি। একদল থাকবে আসামে, একদল থাকবে কলকাতায়, আরেক দল গিয়ে থাকবে দিল্লিতে, আমি জানি। এবং ওগুলো তখন আমি ছাই দিয়ে ধরবো, ছাই দিয়ে কেসকি কল দিয়ে ধরবো এক একটা, আর বলবো এই যে ভারত বিরোধীরা আইছে। আমি আপনারা বলি এদের দশা কি হইতে, এই যে আমার জাতীয় বাতি যারা না, এত খাইতেছে কি। আমি না, আমার একটা দত্তক ছেলে ছিল, ঠিক আছে? অর্থনৈতিকভাবে পরিস্থিতি খারাপ হলেই তো 99% দত্তক তো আসে দরিদ্র পরিবার থেকে, তাই না? একটা ছেলে আমি দত্তক নিছি। তো আমি অফিস থেকে আসি দেখি ছেলেটা কাঁদে, আমি কষ্ট পাই। আমি বললাম এই বাচ্চাটা কাঁদে কেন? এটা বদনাম না, একদিকে বদনাম, আর দিয়ে একটা বাচ্চাকে আনছি, সে কষ্ট করবে, কাঁদে কেন? তো আমার বিবি সাহেব মন খারাপ করে প্রতিদিন এসে বলে কাঁদে কেন? আমি ভাবছি ও কিছু করছে। কারণ হলো যে আমি ভাবছি যে মানুষের পোলাই না, মানুষ করবো কেন, হয়তো ওরা খাবার দেয় না, অত্যাচার করে। এই যে তো আমার অত্যাচার করে না, এটা আমি নিষেধ, কারণ আমার বউ তার গায়ে হাত দিবে না। কাঁদে কেন? আমি বলছি সত্যি করে বলো কাঁদে কেন? এরকম 10-12 দিন হয়েছে। তখন আমার বলে কি এটা আনার 3 মাস পর্যন্ত এটা ঘটছে, পরে ঠিক হয়ে গেছিল সে। তখন আমার বউ বললো যে ওরে জিজ্ঞেস করো কান দেখে, আমার বললে তো বলবা যে আমি ধমক দিচ্ছি। আমি বলো এই তুমি কাঁদো কে বাবা, বলো তো। আমার বাবা ডাকে, বাবা আমি আর খাইতে পারতাছি না। কেন? এই পর্যন্ত বইরে পালাইছি। মানে সে এত খাইছে, মানে আমার বাসায় তো বাচ্চা, তখন আর বাচ্চা কাচ্চা নেই, এত খাইছে খাইতে খাইতে গলা ভরে গেছে, সে খাইতে পারতাছে না বলে কাঁদতাছে। এটা কিন্তু আমি রিয়াল ঘটনা বললাম, রিয়াল। সে খাইতে এত আর পেটে ঢুকতেছে না। তো আমার জাতীয় ভাতিজাদের পেটে আর ঢুকতেছে না, এই জন্য কান্নাকাটি লাগাইছে, সেফ এক্সিট খুঁজতেছে। কিন্তু এদের সেফ এক্সিট হবে না। জামালপুর আর ময়মনসিংহেরাই কাফি এদেরকে সোজা করার জন্য, নিশ্চিত থাকেন। এই যে আমি যে এমনি বলি না যে মানুষ পেটে পাড়াতে গোবের করবে, কেউ যদি বাইর না করে, জামালপুরের লোকজন আর ময়মনসিংহের লোকজন পেটে পাড়াতে এদের গু বাইর করবে। একটা তো থাকবে, সব সালা তো পালাইতে পারবি না, একটা তো থাকবি। ফরিদ ভাই আমি ইন্টারফেয়ার করি এখানে। এরা কেন বলতেছে যে কথা দিয়ে শুরু করছিলাম, যে যারা বিপ্লব করে এরা তো অনেক সাহসী হয়। এরা কেন চিন্তা করবে যে আমাদের সেফ এক্সিট লাগবে, আমাদের ফাঁসির ভয়, মৃত্যু ভয় কেন থাকবে? বিপ্লবীরা তো কখনো এরকম কথা বলে না। বঙ্গবন্ধুকে যখন পাকিস্তানে অ্যারেস্ট করে আটকায় রাখা হয়েছে, ওনার সেলের সামনে কবর করা হয়েছে, উনি তো ভয় পায় নাই, উনি তো বলে নাই। উনি বলছে হ্যাঁ খোর, দেখি কি করতে পারিস কর। উনি আর উল্টে ওদের টিজ করছে। তোরা কেন ভয় পাইতেছিস? উনি একটা শত্রু দেশে আটক ছিলেন, তারপরও উনি এই কথা বলছেন। আর তোরা নিজের দেশে নাকি তোরা দেশ উদ্ধার করতে আসছিস, বাংলাদেশ 2.0 স্বাধীনতা ভার্সন 2.0 লোড করছিস, তাহলে তোরা এখন কিসের ভয় পাইতেছিস? রাষ্ট্রযন্ত্রে বসে থেকে আজ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে কোন একটা প্রমাণ দেখাইতে পারস নাই। এই যে এই মানবতা বিরোধী যে অপরাধের যে ক্যাঙ্গারু কোর্ট তোরা চালাইতেছিস, সেখানে আজকে যে আর্মি গুলারে ঢুকাইলি, এত কিছু করে তোরা মানে এরপরও কিসের ভয় পাস? আওয়ামী লীগ তোদের ভারসাম্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করছিস, শেখ হাসিনা বাংলাদেশে নাই শারীরিক ভাবে, এবং আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী জেলে, একদম রাস্তার ফকিরটা থেকে শুরু করে। কয়দিন আগে দেখলাম একটা প্রতিবন্ধী বাচ্চাকেও ধরে নিয়ে গেছিল। কি পরিমাণ তোরা এম্পাওয়ার খাটাইতেছিস, তারপরও তোরা ভয় পাস আওয়ামী লীগকে। কেন ভয় পাস? কারণ কি? চোরের মনে মনে জানা ভাই। চোর তো জানে সে কি করছে। চোর সে নিজের মনে জানে যে আমি সংবিধান বিরোধী অন্যায় যতগুলো আছে সবগুলো আমি করছি, রাষ্ট্রদ্রোহিতার সবগুলা কাজ আমি করছি।
তো আমার তো ফুঙ্গা মারা খাইতেই হবে, আইজ হোক কাইল হোক। আওয়ামী লীগ যদি 50 বছর পরেও ক্ষমতায় আসে, আইসা তো এই বিচারগুলো বংশধরা করবে ভাই। আওয়ামী লীগ তো মাইর ধর রাজনীতি করে না, আওয়ামী লীগ বিচারিক কার্যক্রম পছন্দ করে বলেই করে। সে নাইলে 96 সালে প্রধানমন্ত্রী ক্ষমতায় বসেই সবগুলার একবারে ক্রস ফায়ারে মেরে ফেললে কারো কিছু বলার ছিল? কিচ্ছু বলার ছিল না, কিন্তু উনি সেটা করেন নাই। উনি লম্বা একটা বিচার কার্য চালায় এগুলাকে ফাঁসি দিছে, প্রত্যেকটারে বিচার কমপ্লিট করছে। কেউ বলতে পারবে না যে কোনো ধরনের কোথাও গ্যাপ আছে। যুদ্ধাপরাধী, এই যে আমরা চিৎকার করি যে শেখ হাসিনা কেন এদেরকে, মানে মানে বিচারিক ক্ষমতা তো ওনার হাতে নাই, উনি কেমন রায় দিবে? রায় থাকবে বিচারকদের হাতে। বিচারকদের যে প্রসিজার, সেই প্রসিজার মেনে তারা কাজটা করছেন, এই জন্য যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়া হয়েছে। কারণ আওয়ামী লীগ সবসময় তো আইন মেনে চলে, সেই কারণে এইভাবে বিচার হয়েছে। এই জন্যই এরা ভয় পাইতেছে, এই জন্যই তারা বলতেছে মৃত্যু ছাড়া কোনো গতি নেই। কারণ আওয়ামী লীগ আইসা যে তাদের যে এইরকম কোর্ট করে বিচার করবে, এই ভয়েই তারা আত্মা কাঁপাকাঁপি শুরু করে দিছে। আওয়ামী লীগ লাগবে না বা শেখ হাসিনা লাগবে না, বাংলাদেশের গণমানুষই ওদেরকে ছাড়বে না। হ্যাঁ, সেটা তো আছেই ভাইয়া, সেটা তো আছেই। কারণ প্রত্যেকেই দেখবেন বলে আমি মুখ খুললে কারো চাকরি থাকবে না, কিন্তু প্রত্যেকেই ধমকটা দেয়। আপনি খেয়াল করছেন? আমি কিন্তু অনেক কিছু জানি বইলা দিব, অনেক কিছু জানি বইলা দিব, সবাইকে এই ধমকটা দেয়। কেন ভাই? কি এমন করছস তোরা? বিপ্লব করছস, স্ট্রেইট একটা লাইন, সেইখানে একজন একজনকে হুমকি দেয় কেন? হুমকি দেওয়ার তো কোনো কারণ নাই। মুক্তিযুদ্ধের পরে তো আমরা এরকম শুনি নাই। আমি কিন্তু এটা বলে দেবো, আমি কিন্তু ওইটা সবাই জানে যে আমরা একটা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছি, আমরা সবাই মুক্তিযোদ্ধা। ষড়যন্ত্র আর হচ্ছে বিপ্লব, দুইটা তো দুই জিনিস। বিশ্বাস করে না তো, এই কারণে একজন আরেকজনকে খালি হুমকি দেয়, বইলা দিব আমি টাকা নেই নাই, সেফ এক্সিট কে কে নিবেন। ভাই এই কি রে ভাই? এটা মানে আমি এটা বলি সব জায়গাতে যে নুনুস সরকার ক্ষমতায় বসছি, বাঙালির যত প্রাচীন প্রবাদ আছে সবগুলাকে প্রমাণ করে জানো। ঠাকুর ঘরে কে আমি কলা খাই না, ব্যাপারটা এখন এরকম দাঁড়াইছে যে ঠাকুর ঘরে কেরা আমি কলা খাই না ব্যাপার হয়ে গেছে। এরা চুরি করছে, চামারি করছে, সব করছে, এবং আজ পর্যন্ত একটা দালিলিক প্রমাণ দেখাইতে পারে নাই দেশ বেচার, টাকা খাওয়ার। তারা কোথাও প্রমাণ দেখাইতে পারে না, একটা ব্যাংক অ্যাকাউন্ট দেখাইতে পারে নাই, একটা স্টেটমেন্ট দেখাইতে পারে নাই, মানে কিচ্ছুই দেখাইতে পারে নাই। তাইলে এই যে এত হাজার হাজার কোটি টাকা নাকি চুরি করছে, বছরে কত 100 কোটি টাকা করে নাকি চুরি করছে, এগুলা কি হাতে কইরা লয়ে গেছে বিদেশ? একটা ব্যাংকিং চ্যানেলে পাঠাইতে হয়েছে অথবা প্রপার্টি করতে হয়েছে, কোথায় আছে দুনিয়ার এটা? যে মানে অপবাদ গুলো বা যে অভিযোগ গুলো এত বছর তারা তুলছে, শুধুমাত্রই মানে 14 মাস না, আমি ধরতেছি গত সেই শেখ হাসিনা ক্ষমতা আসার পর থেকে যে কথাগুলো বলে আসে, জামাত 96 থেকে ধরেন, একটা কোন 96 থেকেই ধরেন, একটা কোন প্রমাণটা হাজির করতে পারছে? এখন তো পুরো রাষ্ট্র তাদের হাতে। হ্যাঁ, আমি তো এই জন্যই হ্যাপি যে আওয়ামী লীগ যখন বলছে আমরা এগুলো করি নাই, তারা কেউ বিশ্বাস করে নাই। এখন এরা বসে বসে, এই যে আদানি গতকালকেও তাদেরকে তাগাদা দিচ্ছে যে টাকা পরিশোধ করো, নুনুস তো বলতে পারতেছে না যে না নিলাম না তো কারেন্ট, যা মারা খা। নুনুস তো কথা বলতে পারতেছে না। আবরার মরে গেছে, তারা আবরার তাদেরকে স্বাধীনতা পদক দিয়ে ফেলছে আবরারকে। অথচ দেখেন আবরারের খুনিকে কিন্তু নুনুসই ছেড়ে দিছে। আবরারের ফ্যামিলি শিবির করা ফ্যামিলি জেলখানা থেকে অন্য যারা ছিল তাদেরকেও জেলখানা থেকে মুক্ত করে আনছে তাদের আইনজীবী শিশির মনিরকে দিয়ে। হ্যাঁ, এখন আবরারের ফ্যামিলি হয়েছে পিওর কোর শিবির, ওদের মধ্যে কিন্তু এরকম লাশের রাজনীতি আছে। তারা একজনকে ডেডিকেট করে দিছে। আপনি কথাটা কোথাও খেয়াল করছেন কিনা আমি জানি না, তারা বলছে আবরার হচ্ছে আমাদের বিপ্লবের প্রতীক। মানে তারা আবরার মার্ডারটা দিয়ে শুরু করতে চাইছিল ঘটনাটা ঘটাইতে 19 সালে, তারা সেটা পারে নাই। আপনি দেখেন 18 সালে ইলেকশন হয়েছে, হয়ে 19-এর শুরুতে 19 জানুয়ারি 4 তারিখ সম্ভবত সরকার গঠন হয়েছে। ঠিক 7-8 মাস পরে অক্টোবরে এসে আপনার মার্ডার হয়েছে। আপনি কি ঘটনাটা সিনক্রোনাইজেশনটা ফিল করছেন? ইলেকশনের পর কিন্তু একটা সরকারকে আনস্টেবল করার জন্য ওইটা হয়েছে একটা প্রাইম টাইম, ওই টাইমে তারা এই ঘটনাটা ঘটাইছে। এখন এসে তারা বলতেছে যে আবরার ছিল আমাদের বিপ্লব শুরুর প্রতীক, সে আমাদের অনুপ্রেরণা। মানে তারা তখন থেকে ট্রাই করেই যাচ্ছে তারা আত্মঘাতী ইসলামিস্ট অন্য জঙ্গি সংগঠন দেখে আত্মঘাতী একটা ওদের ইউনিটি থাকে, একটা স্কোয়াডই থাকে, তারা হচ্ছে সুইসাইড স্কোয়াড। হ্যাঁ, তারা খুন করেছে তারাও শিবিরে। হ্যাঁ, তারা কোরবানি করে দিতে ছাত্রলীগের হেলমেট পরে বসেছিল। হ্যাঁ, ছাত্রলীগের উপর দায় দিয়ে, এবং দেখেন এই এক ঘটনার পরে ছাত্রলীগ কিন্তু একদম চুরমার হয়ে গেছে সাংগঠনিক ভাবে। ছাত্রলীগের যে একটা
ইমেজ ছিল সেই ইমেজ কিন্তু আর উদ্ধার করা যায় নাই। কারণ হচ্ছে এবং তারা চুজ করছে লোকেশনটা, আপনি খেয়াল করেন খুবই ক্রিটিক্যালি, বুয়েট, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেটাকে মানুষ প্রাউড ফিল করে, অনার ফিল করে বা খুবই প্রেইজ করে। একটা বুয়েটের ছেলে বা মেয়ে স্টুডেন্ট একটা মানে হচ্ছে তাদের কাছে আকাশের চাঁদ, বুয়েটে যে পড়ে মানে হচ্ছে তার 7 খুন মাফ, এই টাইপের একটা ব্যাপার বাংলাদেশের মানুষের মধ্যে। সেই বুয়েটে তারা এই ঘটনাটা ঘটায় তারা আশা করছিল কি তখন একটা আন্দোলন মানে রেইজ করে তারা সরকার ফালাই দিবে, তারা এই প্ল্যানটা তখন করছে, বাট তখন পারে নাই। তখন এটা তারা কমপ্লিটলি ব্যর্থ হয়ে এরপরে তো চলে আসলো কোভিড। 19-এর লাস্টের দিকে থেকে কোভিড শুরু হয়ে গেল না, 20-এর শুরুতে কোভিড চলে আসলো। কোভিড এর কারণে তাদের প্ল্যান মানে ড্যাম হয়ে গেছে। ড্যাম হয়ে যাওয়ার কারণে তারা কি শুরু করলো, আমি একজনের লেখা থেকে কোট করি, হাসনাত নাগাসাকি একজন নামের একজন, উনি লিখছেন যে ওই টাইমটাতে প্রচুর ফেসবুক পেজ খোলা হয়েছে যেগুলা রোমান্টিক হ্যান ত্যান ব্লা ব্লা দিয়ে সাইকোলজিক্যালি মানুষজনকে ইনভলভ করে সাইকোলজিক্যাল যে মানুষ সার্ভে করা হয়েছে। এই বিপ্লবটা ফান্ডিং বলতে আমরা কি বুঝি যে এই তোরা টাকা দিতে হবে না একটা বোম ফেলায়, ব্যাপারটা এরকম না ভাইয়া। এইটা একটা লং ফান্ডেড যেহেতু মিশন ছিল, সেই মিশনটা এত সাদা বাংলায় এরকম এত সহজে হয় নাই, এটা অনেক ক্রিটিক্যাল ছিল জার্নিটা। ওরা নিজেরাই বলে আমাদের জার্নিটা এত সহজ ছিল না। আমরা এখন বুঝতে পারতেছি, আমরা যে বলে আসছি সারা জীবন, সেই যে এই ঝাড়াপিকে লাইমলাইটে আনা, দাদির সাদা কাতান পরে যে মেয়ে খরচ বাঁচাইতে দাদির সাদা কাতান পরে বিয়ে করবে, তার জামাই কেন 50,000 টাকা দামের স্যুট পরে বিয়ে করবে? আপনি আমাকে লজিকটা বুঝান তো। বাঙালি যে আবেগের সূত্রে বারাটা গরিব ছিল কিন্তু যারাটা গরিব ছিল কিন্তু বারাটা ধনী ছিল। এক্স্যাক্টলি। যে বাঙালি এরকম আবেগচোদা গল্প খায় ফেলে, সেই বাঙালিকে যে ফেসবুক পেজ খুলে করোনার ওই লেজার টাইমের মধ্যে বসে বসে দুনিয়ার বালচাল গিলায় ফেলা যাবে, এটা কি রকেট সায়েন্স? এটা তো রকেট সায়েন্স না। আপনি খেয়াল করবেন 24 সালে সেই সব পেজ থেকে অসংখ্য ইমোশনাল গল্প, ইমোশনাল স্টোরি, তারপর হচ্ছে ইমোশনাল গান, ইমোশনাল ক্লিপ, মানে একদম ক্লিয়ার ফুটেজ, প্রত্যেকটা কিন্তু ক্লিয়ার ফুটেজ। খেয়াল করছেন এই যে এই এক তন্নি নামের নটিটা, যে ছাত্র দলের মেয়েটা নাকে রক্ত মাইখা যে এরকম একটা লাঠি নিয়ে বসে ছিল, ওর কিন্তু কোথাও আঘাত লাগে নাই, ওই এক ছবিতে সারা বাংলাদেশে আঘাত লাগাই দিছে। কয়েকদিন পরেই সাংবাদিক জিজ্ঞেস করছিল আপনার আঘাতের কোনো চিহ্ন নাই কেন, বলছে না ওইটা ঠিক হয়ে গেছে, সব কোথাও কোনো রকম ঠিক হয়ে গেছে। ভাই কোথায় ঠিক হয়ে যায়? আমি বাগানে কাজ করি, আমার এইখানে একটা কাট আছে, সেটাই তো এখনো যায় নাই। আপনি মুগ্ধর কেসটাকে যদি দেখেন, মুগ্ধ যেখানে ছিল সেই জায়গায় প্রায় 1 কিলোমিটারের মতো পুলিশ নাই, পুলিশকে দৌড়ে দিয়ে তারা মতো সরায় দিছে, দিয়ে আইসা তারা সবাই রেস্ট নিচ্ছে, তার মধ্যে থেকে ওকে গুলিটা কে করছে, এবং সেটা আবার ক্যামেরা ধইরা অন ক্যামেরা। হ্যাঁ অন ক্যামেরা। এবং আপনি খেয়াল করেন একদম হেডশট। আবু সাইদ হত্যায় যমুনা টেলিভিশন সরাসরি যুক্ত, যমুনা টিভি আগে থেকে ওখানে ক্যামেরা পজিশন নিয়ে বসেছিল, ওখানেই মরবে, ওখানেও আসবে, ওখানে দাঁড়াবে। জানে যমুনা টিভি কি হবে আপনি বলেন, এমটি একটা ফ্রেম ওখানে আবু সাইদ দাঁড়াইলো একদম। এই বাঙালি তো লজিক খাইতে জানে না, বাঙালিকে আবেগ খাওয়াই দেন। এই যে নুনুস বলছে আমি এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই দিছি, টেলিফোন দিছি, কফির দোকান দিছি, তোমরা আসো, অথচ যে শহরের বাচ্চারা জীবনে এয়ারপোর্টে যায় না, ওরা কেমনে জানবে যে এটা আরো 5 বছর আগে থেকে চলে? ফ্রি ওয়াইফাই অনেক আগে থেকে। আমি কোভিডের আগে লাস্ট দেশে বেড়ে গেছিলাম 19 সালে, আমি তো তখনই দেখছি এটা, সেটা 24 সালে এসে মার্কেটিং করতে হচ্ছে কি জন্য? কেন? কারণ নুনুসের নাম বললে মানুষ 2 ঢক জল বেশি খাবে। আবেগ চলে যাবি তো। আরেকটা যে আছে এবি পার্টির যে একটা উন্মাদ আছে, পাকিস্তানি উন্মাদটা, ওই উন্মাদটা 2 দিন আগে বললো ও নাকি উপদেষ্টারে ফোন করছে, ফোন করে বলছে যে ওই একটা 6 লেনের রাস্তা পাস করানোর জন্য যেমনি হোক এটা বরিশালের লোকজন যাইতে আসতে কষ্ট হয়, দ্রুত করতে হবে, অথচ শেখ হাসিনা এটা ঘোষণা দিয়া এটার জন্য জমি অধিগ্রহণ শুরু হয়েছে আরো 3 বছর আগে। এটা নাকি ওই যে এবি পার্টির জন্য নামটা টাকলা যে একটা, হ্যাঁ আবার নাম আগে ব্যারিস্টার লেখে, ফুয়াদ ছাগলটা, ওই টাকলা বৈশা মানে টেলিভিশনে, তাও কোনো অন্য জায়গা না, টেলিভিশনে বৈশা খুব প্রাউডলি বলতেছে আমি 3-4 বার উপদেষ্টাকে নক দিছি, তারপরে উপদেষ্টাকে আমি অনুরোধ করে বাধ্য করছি যেতে বসে, এবং আমি বলার পরের মধ্যে সে তারপরে এটা প্রজেক্ট পাস করেছে। মানুষ তো এতই বক্সদ ভাই, বক্সদি জাতি হইতে পারে, কিন্তু বক্সদের মধ্যে কি 2-4টা মানুষ নেই? 2-4টা মানুষের কি ঘিলু কাজ করে না? শেখ হাসিনার বক্তব্য এবং এই ভিডিওটা আমি পরে আপলোড দিছিলাম, যে হচ্ছে উন্নয়ন। হ্যাঁ আমি অসংখ্য জায়গায় এটা দেখছি যে
প্রত্যেকটা প্রজেক্ট যেগুলা নুনুসকে উদ্বোধন করতেছে প্রত্যেকটা তো শেখ হাসিনার করা, ওনার নিজের করা প্রত্যেকটা। এবং এই যে একটা কথা আমি বলি সবাইকে, যে সবাই যে বলে শেখ হাসিনা বেশি কথা বলে, উনি মোটেও বেশি কথা বলে না। উনি যে পিন পয়েন্টে কথা বলে, উনি বলছে আমি করছি, এটাতে সমস্যাটা কি? উনি ডেফিনেটলি ওনার বাপের টাকা দিয়ে করেন, ওনার জামাইয়ের টাকা দিয়েও করেন নাই, উনি সরকারের টাকা দিয়েই করছে। তো অন্য সরকারের কেন টাকা দিয়ে করতে পারলো না? সরকারের হাতে টাকা ছিল না? কেন ছিল না? সরকারের হাতে যদি টাকা না থাকে সেই টাকা কই গেল? শেখ হাসিনার হাতে টাকা ছিল কই থেকে? আমার কোশ্চেনটা হলো এইটা, আমার কোশ্চেনটা খুবই ভ্যালিড কোশ্চেন ভাই। শেখ হাসিনা যদি সরকারের টাকা দিয়েই করে থাকে, তাহলে সে চুরিটা করলো কি? তাইলে অন্য সরকারের হাতে টাকা থাকে না কেন? না, যখন হচ্ছে আপনি উন্নয়নের কথা বলবেন তখন শেখ হাসিনা তো তার বাপের টাকা দেওয়া করে নাই। আবার যখন উন্নয়নের কথাটা একটু বাদ দিবেন, এটা উল্লেখ না করবেন, তখন দেশটা পুরো ধ্বংস করে ফেলছে, 5,000 বছর পিছিয়ে দিছে, কোনো কিছু করেনি দেশে, সব বিদেশে পাচার করছে। আবার উন্নয়নের কথা বল, এটা তো শেখ হাসিনা বাপের টাকা নেই, দেশের টাকা। তাই আমার কথাটা সেখানেই, যে শেখ হাসিনা যদি নিজের টাকা দিয়ে, সরকারি টাকা দিয়েই করে থাকে, তাহলে অন্য সরকার এসে এটা করতে পারে না কেন? টাকা শুধু শেখ হাসিনা সরকারের হাতেই থাকে কেন? কি কারণে থাকে? এবং চুরিটাও কেন শেখ হাসিনা সরকার করে? আমি বুঝলাম না, চুরি করে কত আর টাকা দিয়ে কাজই করে কত। এখন মেট্রো রেলের নর্থ ঢাকায় কিন্তু মেট্রো রেলের প্রজেক্ট বন্ধ হয়ে গেছে, কারণ তারা এত টাকা খরচ করে মেট্রো রেল করবে না। নতুন ভাবে তারা আহ্বান করছে এবং সেখানে প্রায় 22 গুণ খরচ বাড়ছে। 22 গুণ কেন খরচ বাড়ছে? এখন শেখ হাসিনার আমলে কোথাও একটা প্রজেক্টে, মনে করেন খুব ছোট্ট একটা প্রজেক্ট, খরচ বাড়লে মনে করেন প্রত্যেকটা পেপারে নিউজ হয়ে যেত, হেডলাইন, কয়েকদিন ধরে এটারে রোস্টিং চলতো যে প্রজেক্ট হয়ে গেল রে, এই নিয়ে গেছে, ওই নিয়ে গেছে, এই খায় ফেলছে, ওই খায় ফেলছে। আলটিমেটলি দেখা এখন কারো কোনো আওয়াজ নেই। ইভেন আমার লিস্টে যেসব লালবদ্রির মাগিগুলা ছিল, অনেকগুলো আমাকে ব্লক দিয়ে ভেঙে গেছে, কারণ আমি মানে গান করে ফেলছি চুদে চুদে, এরা মানে ব্লক দিয়ে ভেঙে গেছে, কোনো রিপ্লাই দিতে পারে না, তাই জন্য। তো এদেরকে যখন জিগাই যে কিরে এখন পলিটিক্স নিয়ে আলাপ দিস না কি জন্য, এরা দেখবেন এখন ফুল পাখি লতা পাতা নিয়ে আছে একদম। তোদেরকে জাকারবার্গ ফেসবুক দিছে, টিকটক দিছে, লাইকি দিছে, রিলস দিছে, ইউটিউব আছে, তোরা বয়ে বয়ে টিকটক বানানা, নাইচা কুইতে রিলস বানানা, তোরা কেন পলিটিক্সে নাক ঢুকাইতে আসলি সেই এমন ভাবে মাখাইলি, মনে করেন এই গু সাফ করতে করতে আমরা আমাদের পরের প্রজন্মেরও জীবন কেটে যাবে। আমি কয়েকদিন আগে এই ব্যাপারে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে জুলাইতে তাদের সামনে বসে, মানে তারা মনে করেন যে কি বলবো, যে তারা দেশ স্বাধীনতা এবং মানে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এমন একটা উত্তেজনার মধ্যে ছিল। ধরেন সে তার হাজবেন্ডের সাথে যখন সেক্স করতেছে, ওই সময় তার শীতকারের মধ্যে মানে দেশ হ্যাঁ, এই 3টা মূল্য এইভাবে মানে তারা চিৎকার করতো, গেল আবু সাইদ গেল, এরকম একটা ব্যাপার ছিল তাদের। তো এখন তাদেরকে আপনি যা বলেন, তাদেরকে যদি এখন যে প্রশ্ন করি যে দেশ নিয়ে আসেন, দুইটা আলাপ করি, তাদের আচরণটা এরকম হয়ে যায় যে তুমি কামের পোলা হয়ে আমার সেক্সের অফার করলা, তো সাহস করে এদের আচরণ এরকম হয়ে যায়। আমি কিন্তু 24 সালের আরো আগে থেকে পলিটিক্যালি অ্যাক্টিভ, সবাই যেহেতু চিনেন আমাকে। আমি যখন পলিটিক্সের আলাপ দিতাম, তখন তারা বলতো তুমি মেয়ে, তুমি পলিটিক্স নিয়ে এত ইন্টারেস্টেড কেন? তোমার জামাই করে ঠিক আছে, তোমার বাপ করে ঠিক আছে, তুমি কেন এইসব নিয়ে এত মাথা ঘামাও? তোমার এত কথা বলা লাগে কি জন্য? আমি তখন তাদের সাথে পলিটিক্সের আলাপ দিতে চাইতাম, তারা অ্যাভয়েড করে যেত। ও মাই গড, 24 সালে দেখলাম এরা কি ভাই! আমি তো পুরা মনে করেন কই থেকে যে আমি হারাই গেলাম এদের ভাবচক্কর দেখা। এরা এত পলিটিক্যালি অ্যাক্টিভ হয়ে গেছে, তাদের নাকি জামাইয়ের সাথে বৈবাহিক সম্পর্ক বাদ দিয়ে রাজনৈতিক সম্পর্ক গড়ে উঠছে। এই মিমটা খুব চলছে, খুবই চলছে। আমি কই তোরা পলিটিক্স যদি বুঝো তাইলে তো খুব ভালো কথা, তাহলে তো আমার মানে আড্ডা দেওয়ার লোক বাড়লো। ও মা, আমি খালি বলতাম আচ্ছা যাক না, শুক্র 8টা দিন যাক, তারপর মজাটা বুঝবি। এখন তারা পলিটিক্সের আলাপ দেখতে পারে না। আবার শুরু হয়েছে সেম ডায়লগ, কিন্তু আমি আবার শুনতেছি ইন্দ্রা খালি পলিটিক্স নিয়ে পোস্ট দেয়, সারাদিন পলিটিক্স নিয়ে পোস্ট দেয়। মানে আমি হ্যাঁ, ঘরের ছাগল ঘরে চলে গেছে তাদের। আমার ঘরের ছাগল কিন্তু ঘরে আসে না, আমার ছাগল এখনো মাঠেই চড়া বেড়াইতেছে, সবাইকে ঢুসায় বেড়াইতেছে, একটু আয় পলিটিক্সের আলাপ দিই, একটু আয় পলিটিক্সের আলাপ দিই। তারা ইন্টারেস্টেড না, তারা এইসব দেখতে পারবে না, তাদের এইসব ভালো লাগে না। আমাকে প্রচুর খানকে আনফ্রেন্ড করছে এই কথা বলে যে ইন্দ্রা পলিটিক্সের আলাপ দেয়, এসব দেখতে ভালো লাগে না।